আজকে আমি ডকুমেন্টটা দিয়ে দেবো, কারণ হচ্ছে আজকে আমাদের কমপ্লিট হয়ে যাবে ডিসকাশনটা। ওকে, আগের দিন আমরা জাস্ট একটা প্রবাবিলিটির একটা প্রবাবিলিটি কি আর আমরা কিছু কয়েকটা ছোটখাটো জিনিস ডিসকাস করেছিলাম। আমি একবার তো আমরা যেটা করেছিলাম আগের দিন খুব সিম্পল একটা ব্যাপার, যে মানে প্রবাবিলিটি নোশনটা কিরকম সেটা আমরা দেখলাম। যে লাস্টে আমরা একটা টার্ম ইউজ করলাম যে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন বলে, যেটার ওপর সম্পূর্ণ হাইপোথেসিস টেস্টিংটা দাঁড়িয়ে আছে। এবার আমরা বলেছিলাম যে অ্যাকচুয়ালি এটা অনেকটা এইরকম ঘটনা, যে পৃথিবীতে যত ন্যাচারাল বা মানে যা যা ঘটনা অনেক দিন ধরে ঘটে যাচ্ছে তাদের একটা ডিস্ট্রিবিউশন থাকে। কারণ আমরা আগের দিন ক্লাসে সবাই ছিলে, আমরা বলেছিলাম যে বিভিন্ন ছোট ইভেন্ট নিয়ে বলেছিলাম যে বাইনোমিয়াল এক্সপেরিমেন্ট করতে থাকলে ওর ডিস্ট্রিবিউশন কার্ভটা দেখতে কেমন হয়। তো ওর ডিস্ট্রিবিউশন কার্ভটা প্রত্যেকটা যে ভ্যারিয়েবল এক্স, যেমন যদি আমি বলি যে ধরো ইন্ডিয়াতে এই মোমেন্টে গভর্নমেন্ট স্কুল যেগুলো আছে, গভর্নমেন্ট স্কুলে স্টুডেন্টদের একটা, সমস্ত গভর্নমেন্ট স্কুলের যদি ছাত্র এবং তার মাধ্যমিকের নাম্বার, এইটাকে যদি তুমি গ্রাফে একটা প্লট করো, মানে গোটা ইন্ডিয়ার যত স্কুল আছে, তাহলে তুমি একটা কি পাবে, ধরো এই এক্স অ্যাক্সিস বরাবর নাম্বার আছে। নাম্বার মানে ইট শুড স্টার্ট ফ্রম 0% অ্যান্ড আপ টু 100 এর মধ্যেই হবে। তো দেখা যাবে একটা টিপিক্যালি একটা হয়তো কার্ভ তৈরি হবে, মানে এই পয়েন্টটার প্রবাবিলিটি এত, তার পাশেরটা আর একটু বেশি করতে করতে হয়তো এরকম একটা গ্রাফ পাওয়া গেল। সেক্ষেত্রে মিনটা যদি এখানটায় থাকে, আমরা বলবো যে হয়তো দেখা যাবে 45 হচ্ছে মিন বা সামথিং। মানে আমরা বলতে চাইছি যে এই এক্স এর চান্সটা, এক্স মানে নাম্বারস, প্রত্যেকটা নাম্বারের চান্স, এই ওয়াই অ্যাক্সিসের ডিস্টেন্সটা হচ্ছে তার প্রবাবিলিটি কতটা আছে। তো এইটা একটা টেবিল আমার কাছে ড্র করা নেই, কিন্তু চাইলে পরে হোল ইন্ডিয়ার সমস্ত স্কুল থেকে ডেটা নিয়ে কেউ এক্স অ্যাক্সিসের নাম্বার আর ওয়াই অ্যাক্সিসে ওই নাম্বারটা কত পার্সেন্ট লোক পেয়েছে সেটাকে যদি আমরা প্রবাবিলিটি বলি, তাহলে এরকম একটা গ্রাফ আমরা পাবো। দেখতে এক্স্যাক্টলি এরকম একটা নর্মাল টাইপেরই গ্রাফ হবে, কারণ যে কোনো ন্যাচারাল ফেনোমেনন ইভেনচুয়ালি নর্মাল দেখতেই হয়। এবার তার মিন কোথায় হবে না হবে আমরা জানি না। এবার আমরা বললাম যে এবার এইটাকে আমরা বলি থিওরিটিক্যাল ডিস্ট্রিবিউশন, যেটা আমরা আগে থেকে নর্মালি জানি না। কিন্তু আমরা একটা কথা বলছি যে এই যে কোনো প্রসেস, মানে র্যান্ডম এক্সপেরিমেন্ট চালাতে থাকলে এই যে এক্স এর বিভিন্ন পাবো ভ্যালুস, মানে যতবার এক্স পাবো সেগুলোকে যদি এইভাবে প্লট করি আমরা, তাহলে নিশ্চয়ই একটা এই ধরনের একটা কিছু পাবো। সেটা কি দেখাবে, এক্স এর বিভিন্ন ভ্যালুস, এবং এইখানে হচ্ছে তার কতটা চান্স আছে প্রবাবিলিটিটা দেখাবে ক্যালকুলেট করে। আমরা আগের দিন 2-4টা এক্সপেরিমেন্ট হাতে হাতে করে দেখেওছি। কিন্তু কোশ্চেন হলো যে এইটা একটা থিওরিটিক্যাল ডিস্ট্রিবিউশন। এবার সায়েন্টিস্ট যারা, মানে স্ট্যাটিস্টিশিয়ানরা আমাদেরকে নর্মাল কিছু প্রসেস ফলো করলে এই ডিস্ট্রিবিউশনটা দেখতে কিরকম হয় সেই সমস্ত থিওরি বানিয়ে দিয়েছে, এবং কি ফলো করবে না ফলো করবে সেটা আমরা আগের দিন যেমন বলেছিলাম যে যদি কোনো একটা র্যান্ডম এক্সপেরিমেন্টের দুটো আউটকাম হয়, ধরো পাস অর ফেল, হ্যাঁ পাস ফেল এরকম যদি হয়, তাহলে তুমি 10 বার যদি এক্সপেরিমেন্টটা করো, কতবার পাস করবে কতবার ফেল করবে, এইটা দিয়ে যদি একটা ডিস্ট্রিবিউশন বানানো যায় সেটাকে আমরা বলি বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন। এরকম বিভিন্ন ইনসিডেন্টের সাথে মিলিয়ে মিলিয়ে সায়েন্টিস্ট যারা আছেন, স্ট্যাটিস্টিশিয়ান, তারা কতগুলো স্ট্যান্ডার্ড থিওরিটিক্যাল ডিস্ট্রিবিউশন আমাদের দিয়েছে। এখন কোশ্চেন হচ্ছে, সাপোজ আমি একটা আরবিট্রারি গভর্নমেন্ট স্কুল তুললাম, ধরো আমি তুললাম হচ্ছে টাকি বয়েজ। এবার এখন টাকি বয়েজের মাধ্যমিকের যে অ্যাভারেজ মার্কস সেটা যদি হয় 85, তাহলে ডেফিনেটলি টাকি বয়েজটা এইসব দিকে কোথাও পড়েছে। দ্যাটস হোয়াট আই এম সেইং। তার মানে এই জিনিসটা আমাদের কাছে আছে, প্র্যাকটিক্যালি এটা আমাদের কাছে নাও থাকতে পারে, ইনফ্যাক্ট থাকবেই না। কিন্তু আমরা এই ডিস্ট্রিবিউশন গুলো নিয়ে ডিসকাস করেছিলাম যে এরকম প্রত্যেকটা এক্সপেরিমেন্টের ব্যাকগ্রাউন্ডে একটা
ডিস্ট্রিবিউশন আছে, সামটাইম দ্যাট ডিস্ট্রিবিউশন ইজ নোন টু ইউ অ্যান্ড ইন মোস্ট অফ দ্য টাইম এই ডিস্ট্রিবিউশনটা তুমি জানবে না, কিন্তু দেয়ার মাস্ট বি সাম ফেনোমেনন, কোনো একটা প্যাটার্ন দিয়েই হয়। এবং কেন হয় প্যাটার্ন? কারণ হচ্ছে এটা একটা হিস্টোরিক ইভেন্ট, দিনের পর দিন ঘটতে থাকলে তাকে প্লট করলে তুমি এই ধরনের একটা কার্ভ পাবে। ঠিক আছে, এখন প্রশ্ন হচ্ছে যে এইটা, এই থিওরিটিক্যাল ডিস্ট্রিবিউশনটাকে আমরা কাজে লাগাবো একটু অদ্ভুত ভাবে। তার জন্য আমরা প্রথম যেটা শিখবো আজকে, আমরা ফার্স্ট শিখবো হচ্ছে প্রথম যে ইন রিয়ালিটিতে আমরা কি করি। ধরো একটা সত্যিকারের এক্সাম্পল প্রবলেম নেই, ধরো এইরকম যে আমি বললাম যে এই মোমেন্টে যদি ধরো এখনই একটা বিধানসভা ইলেকশন আজকের ডেটে হয়, তাহলে ধরো সার্টেন রুলিং পার্টি আছে এ, সার্টেন পার্টি এ, ধরো P1 পার্টি 1, P2 পার্টি 2, দুটো পলিটিক্যাল পার্টিজ আছে। এবার এখন আমি বার করতে চাইছি এদের মধ্যে কে উইনার হবে তাকে। তার মানে অফকোর্স আমাকে এক্সিট পোল করতে হবে। এক্সিট পোল মানে বাজারে গিয়ে আমাকে কিছু স্যাম্পল কালেক্ট করতে হবে এবং সেখানে আমি মানুষজনকে জিজ্ঞাসা করবো তুমি কাকে ভোট দেবে। সেটা বিভিন্ন টেকনিক আছে সেগুলো জিজ্ঞাসা করার, কেউ ডাইরেক্টলি বললে তো তোমায় বলবে না, তার জন্য কিভাবে ইন্টারভিউ নেবে না নেবে, কোশ্চেন পেপার কোশ্চেন কি হবে, সেগুলো একটা আলাদা পার্ট। কিন্তু ধরো তুমি একটা তোমার আশেপাশে ডেমোগ্রাফিতে গিয়ে 200 জনের উপরে এই এক্সপেরিমেন্টটা করলে এবং তুমি পেলে যে P1 কে দিচ্ছে হচ্ছে 120 জন ভোট, P2 কে দিচ্ছে হচ্ছে কি ধরো 80 জন, বা P1 কে দিচ্ছে 80 জন, P2 কে দিচ্ছে হচ্ছে ধরো 50 জন, আর আরেকটা গ্রুপ আছে মানে রিমেনিং 70, ওরা বলছে আমি কোনো অ্যান্সার দিতে চাই না বিকজ ইটস এ কন্ট্রোভার্সিয়াল। এখন প্রশ্ন হচ্ছে যে আমাদের অবজেক্টিভ কিন্তু এই স্যাম্পলটা নিয়ে কোনো কাজ নেই, আমরা জানতে চাই ফোরকাস্টিংটা আমরা এমনভাবে করতে চাই যে সত্যি ভোটটা হলে হোল ওয়েস্ট বেঙ্গলে বা ইন্ডিয়াতে বা কোনো একটা বড় গ্রুপের মধ্যে কি প্রভাবটা পড়বে। তার মানে এইটা হচ্ছে স্যাম্পল, এটা তোমার কাছে আছে, বাট পপুলেশন মানে লার্জার ওয়ার্ল্ড যেটা তোমার কাছে নেই, ইট ইজ নট পসিবল ফর ইউ টু কালেক্ট অল দ্য ডেটা ফ্রম দ্য পপুলেশন। সেটাই তো ভোট, সেটা তো ভোটের দিন হবে, সেটা তো রিয়ালিটি, কিন্তু সেটা তোমার কাছে এখন হতে পারে না। তাহলে এখন এই স্যাম্পল থেকে যে রেজাল্ট আমি পেলাম দেখে মনে হচ্ছে যে P1 জিতবে, P1 উইল বি দ্য উইনার। নাও দ্য কোশ্চেন ইজ এই সেম ফেনোমেননটা এই পপুলেশনের মধ্যেও কি আছে? দ্যাটস হোয়াট দ্য বিগার কোশ্চেন। এখন এই পপুলেশনটা কমপ্লিটলি আননোন টু ইউ। এবার যদি আমরা এই এই স্যাম্পলটার ডেটাটার থেকে এইটাকে আমরা ইনফার করতে চাই, মানে আমরা যা কিছু করবো, আমরা যদি কোনো রিসার্চ করি, আমরা ছোট একটা জিনিসের উপর একটা এক্সপেরিমেন্ট করবো, কিন্তু ইভেনচুয়ালি আমাদের স্টাডিটা হবে জেনারেলাইজড। মানে সমস্ত একটা ওষুধ দিচ্ছি একটা ধরো 10টা র্যাবিটের উপর, কিন্তু ওষুধটার এফিকেসিটা ওইভাবে তো হবে না, ফাইনালি ওষুধটা সমস্ত র্যাবিটের উপর দিলেই এফেক্টিভ হতে হবে। তার মানে তুমি যে টেস্টিংটা করছো, এগেইন দ্যাট ইজ এ স্মল স্যাম্পল অফ 10 র্যাবিটস, whatever result you are getting. Now the question is whether that result is same to the unknown population or not. That is what the actual objective of all these data analysis. Is that clear to everybody till now? Yes sir. Okay. Now এটা দেখে একটা মানে অদ্ভুতই লাগছে যে এটা করা যায় কি আদৌ, এটা কখনো কি করা সম্ভব, মানে কিছুই জানি না। বাট হোয়াট ইউ নো, এনি স্ট্যাটিস্টিক থিওরিটিক্যাল ডিস্ট্রিবিউশনের একটা মজাদার প্রপার্টি আছে। আমরা আগের দিন কি আলোচনা করেছিলাম, মিন অ্যান্ড ডেভিয়েশন। দ্য কোশ্চেন ইজ এটা তুমি আগে থেকে জানো না, পপুলেশনেরটা তুমি জানো না, কিন্তু স্যাম্পেলেরটা তুমি তোমার জানতে পারো, কারণ তুমি ক্যালকুলেট করবে। ইটস ভেরি সিম্পল। স্যাম্পেলের মিন তুমি বার করতে পারবে, স্যাম্পেলের ডেভিয়েশনও তুমি বার করতে পারবে। কোশ্চেন হচ্ছে এই মিনটা থেকে আমি এই মিনটাকে বার করতে পারবো কিনা, সেটা হচ্ছে ব্যাপার, বা বার করলে আমি কতটা কনফিডেন্ট যে ঠিকঠাক বার করছি, সেটাই আমাকে আজকে করতে হবে। আচ্ছা, এবার তার মানে এই যে মিন আর ডেভিয়েশন, এইগুলো একটা নাম আছে, এই টেকনিক্যাল একটা নাম আছে, আমরা ব্যবহার করবো কথায় কথায়, এটাকে বলে আমরা প্যারামিটার। কেন এটাকে আমরা প্যারামিটার বলছি? প্যারামিটার মানে কি, যা দিয়ে একটা ডিস্ট্রিবিউশনকে চেনা যায়। তার মানে আগের দিন আমরা বিভিন্ন নর্মাল ডিস্ট্রিবিউশনের ছবি এঁকেছিলাম, যদি মিনটা 0 হয়, ডেভিয়েশনটা 1 হয়, তাহলে একটা ডিস্ট্রিবিউশন পাই। যদি মিনটা 10 হয়, মানে যখন 0 1 হলে পরে ঠিক মিনটা 0 এখানে থাকবে, ডেভিয়েশনটা স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা এটা হয়তো 1 হবে। আবার যখন মিন 10 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 3 হয়ে যাবে, তখন গ্রাফটা আরেকটু অন্যরকম হবে, এর মিনটা 10 এ থাকবে আর এইখানে 3 3 করে যাবে। ওকে, 3 হচ্ছে ডেভিয়েশন হবে। তার মানে আমি বলতে চাইছি যে হোয়াট ইজ প্যারামিটার, একটা পপুলেশনকে মানে বুঝতে গেলে যে পপুলেশনটা কিরকম দেখতে,
আমাকে পপুলেশনের প্যারামিটার গুলো জানতে হয়। বাট আনফরচুনেটলি যে কোনো এক্সপেরিমেন্ট করার সময় যেহেতু পপুলেশনটা তোমার কাছে নেই, there is no way you can find out mean and deviation of population. মানে not only mean and deviation, any other parameter of population, it is actually either you will not know, you will never know, or maybe not knowable, কোনোদিন জানাই যাবে না, বিকজ পপুলেশন মানে হোল ওয়ার্ল্ড, এটা সম্ভবই না বার করা। বাট ইন দিস কেস এই স্যাম্পলেরই এই মিন আর ডেভিয়েশন, এইটা এই মিন আর ডেভিয়েশন আমরা স্যাম্পেলের থেকে কিন্তু বার করতে পারি। তো আমাদের টার্গেট হচ্ছে স্যাম্পল মিন থেকে গিয়ে ওই পপুলেশনের প্যারামিটারটাকে আইডেন্টিফাই করা, ঠিক আছে? আচ্ছা, এইটাকে আমরা বলি স্যাম্পলের ক্ষেত্রে, এগুলোকে আমরা বলি স্ট্যাটিস্টিক। স্ট্যাটিস্টিক স্ট্যাটিস্টিক মানে দিজ আর বেসিক্যালি পার্ট অফ স্যাম্পল, আর যখন সেটা পপুলেশনে যাবে তার নামটা বদলে হয়ে যাবে প্যারামিটার্স। সুতরাং হোয়াট ইজ আওয়ার টার্গেট? উই হ্যাভ স্ট্যাটিস্টিক ইন আওয়ার হ্যান্ড. With the help of that statistic, whether we can give some kind of idea about the parameter. This is called inferential statistics. মানে you need to infer. একটা ছোট জায়গা থেকে বড় জিনিসকে ইনফার করতে হবে আমাদের। আচ্ছা, এবার এইটা যদি করতে হয়, এখন দুটো ইম্পর্টেন্ট জিনিস আমাদের বুঝতে হবে। হোয়াট ইজ, হাউ উই কালেক্ট দ্য স্যাম্পল। দেখো আমি একটা ছোট্ট ছবি এঁকেছি এখানটায়। সো উপরে তোমাকে দেখাচ্ছি আমি একটা পপুলেশন। এক সেকেন্ড, হ্যাঁ আসি, একটা ক্লাস নিচ্ছি, দাঁড়াও আমি পরে ফোন করছি। ওকে, সো দেয়ারফর তাহলে দেখো এখানটায় আমি একটা পপুলেশন থেকে উপরেরটা পপুলেশন আমি সিম্বলিক্যালি দেখাচ্ছি, আর নিচে আমি কিছু লোককে এখানে আমি কালেক্ট করছি, আমার স্যাম্পল তৈরি করছি। তো এখন এই এক্সপেরিমেন্টটা আমরা এখন চালাবো এইখানটায় মেশিনের মধ্যে। হ্যাঁ, এখানে আমার মূল উদ্দেশ্য হচ্ছে কি, একটা ইম্পর্টেন্ট টার্মকে তোমাদের সামনে এখন এক্সপ্লেন করা, দ্যাট ইজ কল্ড স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন। ভেরি ইম্পর্টেন্ট, এর উপর দাঁড়িয়ে থাকে পুরো স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন, এর উপরেই সব দাঁড়িয়ে আছে। আমাদের যত লেখাপড়ার স্ট্যাটিস্টিক্যাল অ্যানালিসিস সব দাঁড়িয়ে আছে এই বস্তুটার উপর। এই বস্তুটা আমরা করবো কি, দেখো আমি তোমাদের একটা বলছি কি করবো। তো পপুলেশনের ক্ষেত্রে আমরা বললাম এগুলো প্যারামিটার, মিন অফ দ্য পপুলেশন, ডেভিয়েশন অফ দ্য পপুলেশন। ঠিক স্যাম্পলের ক্ষেত্রে এটাকে আমরা বলি স্ট্যাটিস্টিক, মিন অফ দ্য স্যাম্পল, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ দ্য স্যাম্পল। এবার ধরে নাও আমি একটা, ধরে নাও এটা হচ্ছে তোমার পপুলেশন, ছবিটা আমি এভাবে আঁকলাম, ঠিক আছে? আমি জানি না, আমি এটা সম্বন্ধে কিছু জানি না, কিন্তু আমি একটা নতুন একটা ইন্টারেস্টিং থিওরেম এর সঙ্গে আজকে মানে আমরা ইন্ট্রোডিউস হবো, একটা নতুন ধরনের থিওরেম। সেটার জন্য লেটস অ্যাজিউম যে এটা একটা পপুলেশন হুইচ ইজ নর্মাল পপুলেশন। লেটস অ্যাজিউম, একটু পরে আমি এটাকে আর করবো না, অ্যাজাম্পশনটা, এই অ্যাজাম্পশনটা কাটিয়ে দেবো তোমাদের বোঝানোর জন্য। আমি ধরে নিচ্ছি এটা একটা নর্মাল পপুলেশন, আমি ধরে নিচ্ছি, একটু পরে আমি এটাকে সরাবো, আগে এটা ধরে আগালে আমার সুবিধা হবে। তার মানে কি, এখানে ইনফাইনাইট নাম্বার অফ পয়েন্টস আছে। যেমন ধরো ভারতবর্ষের সব ছাত্র এই সেটটার মধ্যে আছে। এবার তাদের মাধ্যমিকের মার্কস গুলো একটা নর্মাল ডিস্ট্রিবিউশনকে ফলো করবে। অ্যাকর্ডিং টু দ্য স্ট্যাটিস্টিশিয়ান, দিজ আর মোস্ট অফ দ্য ন্যাচারাল ফেনোমেনন নর্মাল ডিস্ট্রিবিউশনটাকেই ফলো করে। তার মানে ইট হ্যাজ সার্টেন মিন অ্যান্ড অফকোর্স সার্টেন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, বাট উই ডোন্ট নো রাইট নাও। বাট ফর দ্য টাইম বিং আমি ধরে নিচ্ছি আমি জানি এটা নর্মাল পপুলেশনটা কি। ধরো তার মিন হচ্ছে গিয়ে লেটস সে 10, আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে 3। আবার বলছি, একটা থিওরেম আমরা তৈরি করছি, তারপরে আমরা এগুলো আর ভাববো না। দেখবে এটা, এই ডিস্ট্রিবিউশনটা আমাদের জানার প্রয়োজনও পড়বে না, নর্মাল নাকি অ্যাবনর্মাল হোয়াট এভার, কিন্তু আমরা লেটস স্টার্ট উইথ দিস। এবার আমাদের কাজ হচ্ছে স্যাম্পল তৈরি করতে হবে এখান থেকে, ঠিক আছে? সাপোজ আমাদের কাছে, আমি এখান থেকে 1 2 2 3 4 5 এইটা দিয়ে একটা স্যাম্পল বানাবো। স্যার আপনি কি স্লাইড চেঞ্জ করছেন? স্লাইড কিন্তু চেঞ্জ হচ্ছে না, আমি কোনো চেঞ্জ স্লাইড দেখতে পাচ্ছি না। বাকিরা? হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। তার মানে আমি আরেকবার, দেখা যাচ্ছে। হ্যাঁ দেখা যাচ্ছে। আমি আরেকবার স্টপ প্রেজেন্টিং করে করি, ও হয়তো পরে জয়েন করেছে বলে।
এবার তুমি দেখতে পাচ্ছ? এবার সবাই দেখতে পাচ্ছ? হ্যাঁ হ্যাঁ স্যার। দেখা যাচ্ছে। ওকে, ভালো করে এই এক্সপেরিমেন্টটা অবজার্ভ। ঠিক আছে, মানে ও কোনো কারণে নেটওয়ার্কের জন্য দেখতে পাচ্ছিল না। এই এক্সপেরিমেন্টটা আমরা আরে করবো এবং এর উপর কিন্তু পুরো জিনিসটা দাঁড়িয়ে থাকবে। এটা একবার বুঝতে পারলে দেখবে হাইপোথিসিসে কিচ্ছু নেই, খুব সহজ জিনিস। এটা না বুঝতে পারলে সারা জীবন হাতড়াতে হবে। ইটস ভেরি ইম্পর্টেন্ট, পুরো ব্যাকবোনটা এটার উপর দাঁড়িয়ে আছে। স্লোলি আমি যাচ্ছি, এইটা আজকে অনলাইন ক্লাস, এইটা বুঝে পরের দিন ক্লাসে বসে আমরা একটা প্রবলেম করবো, ঠিক আছে? এই ক্লাসে বসে বসে প্রোগ্রাম রান করে করে এখানে। সো তার মানে আমি বললাম এটা একটা নর্মাল পপুলেশন, অজস্র ডেটা পয়েন্ট এখানে আছে। এখান থেকে আমি একটা সার্টেন সেট, ধরো 10টা করে ডেটা তুলবো, দিয়ে একটা স্যাম্পল বানাবো। এরকম একটা স্যাম্পল বানালাম, স্যাম্পল 1। এখন এ তো র্যান্ডামলি ডেটা চুজ করছি আমরা। এটা ধরো যে বানিয়েছে তার নাম হচ্ছে গিয়ে মনে করো স্টুডেন্ট 1, প্রথম ছাত্রটা এই কাজটি করেছে। আমি বললাম আরেকজন স্টুডেন্টকে বললাম, ভাই এই পপুলেশনটা থেকে তুমি আর একটা স্যাম্পল বানাও যার সাইজ হবে 10, এবং ও আরবিট্রারিলি র্যান্ডামলি তুলতে হবে। প্লিজ আন্ডারস্ট্যান্ড দ্য র্যান্ডাম, মানে তোমার র্যান্ডাম তোলা অনেকটা, যদি বলি বাস্তবে র্যান্ডাম এক্সপেরিমেন্ট কিরকম হতে পারে, ধরো হরিলুট করা, এটা একটা র্যান্ডাম ইভেন্ট। দেখবে তুমি যদি আকাশের দিকে সবকটা কাগজ যদি দেখতে সেম হয় এবং সেখানে যদি কোনো নাম্বার থাকে, তুমি উপরে ছুড়ে মারলে কেউ বুঝতে পারবে না আগে থেকে কোনটা কি, মানে প্রত্যেকটা ইকুয়াল চান্স আছে সিলেক্ট হওয়ার। তুমি একটা আরবিট্রারিলি তুললে, এটাকে বলে র্যান্ডাম সিলেকশন, মানে আগে থেকে তুমি জানবে না, ইটস টোটালি আরবিট্রারি। তো সিমিলারলি আমি S2 কে বললাম, ভাই তুমি আরেকটা স্যাম্পল বানাও। তো এখান থেকে 5টা নিল, বিভিন্ন জায়গা থেকে নিল, উপরে নিচে যে কোনো জায়গা থেকে 5টা নিল। ওকে, দিস ইজ সেকেন্ড স্যাম্পল। এবার আরেকটা লোক এখানে নিল, ধরো S3, ও আরেকটা স্যাম্পল বানালো, আবার 5টা নিল এখান থেকে। ওকে, দিস ইজ থার্ড স্যাম্পল। এরকম করে করে আমি ধরো 2000 খানা স্যাম্পল বানালাম। ওকে, ইটস ভেরি টাইম কনজিউমিং অ্যাক্টিভিটি। আমরা এগুলো অ্যাকচুয়ালি করবো না, কিন্তু এই গল্পটার ভেতর দিয়ে আসল জিনিসটার মধ্যে যাবো। তো এটা দেখো, দিনের পর দিন করলে এটা করাই যেতে পারে, এটা কোনো বড় কথা নয়। এইবার আমি এই স্যাম্পল 1-এর যে ডেটাগুলো পেয়েছি, 5টা স্টুডেন্টের মার্কস বা কিছু একটা পেয়েছি ধরো, এবার এদেরটাকে নিয়ে আমি মিনটা বার করলাম। একটা কিছু বেরোলো মিন, এটার নাম দিলাম M1, প্রথমটার মিন বার করলাম। পরের স্যাম্পলটার মিন বার করলাম, পরেরটার মিন বার করলাম। আরো এরকম 2000টা আছে, এরকম 2000টা M আমি বার করলাম। এইবার এই 2000টা M দিয়ে, যদি 2000টা ভ্যালুকে দিয়ে যদি আমি একটা গ্রাফ আঁকি, তাহলে ভেরি ইন্টারেস্টিংলি একটা মজার ঘটনা ঘটবে। যে গ্রাফটা পাওয়া যাবে তাকে আমরা বলি স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন। তার মানে স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন জিনিসটা আসলে কি, অজস্র স্যাম্পল তুমি নিলে, সবই 10 সাইজের, নিয়ে তুমি তাদেরকে দিয়ে যদি একটা গ্রাফ ড্র করো, তার মানে ধরো তুমি এর ভ্যালু পেয়েছো 10, এর ভ্যালু পেয়েছো 12, অন্যরকম পাবে, সবার এক পাবে না, সবাই তো আলাদা আলাদা জিনিস নিচ্ছে। কারো পাবে 8, কারো পাবে হচ্ছে গিয়ে ধরো 10, এখানে কারো পাবে হচ্ছে 13, কারো কারো অনেক বেশিও পেতে পারো। ধরো সব বেশি বেশি ডেটাগুলো নিয়েছে, সব ভালো ছেলেদের 5টা তুলে নিয়েছে, তো জানে না, র্যান্ডাম তুলছে, মানে আনফর্চুনেটলি ও সবকটাকে ভালো তুললো, তাহলে সে তারটা 90ও হয়ে যেতে পারে এখানে একটা নাম্বার। নাও উইথ অল দিস ভ্যালুস তুমি যদি এক্স অ্যাক্সিসে প্লট করো, এখানে 0 থেকে 100 সব নাম্বারগুলো, এবং তাদের করেসপন্ডিং কতগুলো তুমি ধরো 10 কতজন পেলো বার করলে, 20, 10 থেকে 20-র মধ্যে এতজন, 20 থেকে 30-এর মধ্যে এতজন, তাহলে এই যে একটা ডিস্ট্রিবিউশন বেরোবে, এই ডিস্ট্রিবিউশনটাকে আমরা বলি স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন। ডাজ ইট মেক সেন্স টু এভরিবডি? কি বলছি আমি? ইয়েস স্যার। ওকে, সো আই উইল সিমুলেট দিস অ্যাক্টিভিটি। এই কাজটা আমরা এবার ওখানে গিয়ে করবো আর এর মধ্যে। তারপর একটা নতুন ঘটনা ঘটবে, সেইটা হবে আমাদের আসল থিওরেম। এখনো মানে এইটা করলে যেটা আসবে তাকে আমরা বলছি স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন। কিন্তু এই স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন সম্বন্ধে আমি এখন কোনো কমেন্ট করছি না। এটা দেখতে কেমন হবে বা কি স্পেশালিটি এর মধ্যে থাকবে, সেটা আমরা আগে ওইটার আর এর মধ্যে যাই, তারপরে করবো। ওকে, সো আই হোপ অ্যাট লিস্ট দিস পয়েন্ট ইট ইজ ক্লিয়ার কি আমরা কি করতে যাচ্ছি। এই এক্সপেরিমেন্টটা আমরা আর এর ভেতরে ইয়ে করবো। ওকে, এটা আমাদের আগের দিন ছিল, যে আগে নতুন কাজ আজকে শুরু হচ্ছে এখানটা। আজকে আমি ডকুমেন্টটা সব দিয়ে দেবো। ফার্স্ট, সবার প্রথমে কি করতে হবে, একটা পপুলেশন বানাচ্ছি। ওকে, একটা প্রথমে পপুলেশন বানাচ্ছি। তো লেটস সে আমি কমেন্ট লিখতে লিখতে যাচ্ছি, বিল্ড দ্য নর্মাল পপুলেশন। ঠিক আছে,
ওকে, নর্মাল পপুলেশনকে এন দিয়ে লিখি। আর যেহেতু পপুলেশনের দুটো জিনিস থাকে, একটা মিন ধরো ইকুয়াল টু 10 আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ইকুয়াল টু হচ্ছে 3। এই পপুলেশনটা ধরো বাড়াচ্ছি আমরা। এই পপুলেশনটা কোনটা? আমার ডায়াগ্রামের এই ছবিটা। এবার এর থেকে আমি তুলবো, স্যাম্পল করতে করতে নিয়ে যাবো, পরে আসছি সেটা। আগে পপুলেশনটা বানাই। আর আমি বলে দিচ্ছি, আমি পপুলেশনটা আগে থেকেই জানি, মিন 10 SD 3 ধরে নাও আমি জানি। তাহলে এই পপুলেশনটা যদি তৈরি করতে হবে, আমাকে কি করে তৈরি করতে হবে? তাহলে এখানে আমরা কতগুলো পপুলেশন প্যারামিটার গুলো ফার্স্টে লিখছি। আচ্ছা, কি কি প্যারামিটার থাকবে? মিন কি আমরা লিখি এমইউ লিখি, এটাই স্ট্যান্ডার্ড টার্ম। মিউ দিয়ে মিনকে বোঝায়, পপুলেশনের মিনকে মিউ লেখে। যাই হোক, এটা কোনো ব্যাপার নয়। ধরো এটা 10 বলে দিয়েছে। আর পপুলেশনের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আছে একটা, সেটাকে আমরা বলি নর্মালি একটা সিগমা বলে টার্ম থাকে। তোমরা যা খুশি লিখতে পারো, আমি স্ট্যান্ডার্ড প্রিন্সিপাল মেনে লিখছি। এগুলো জাস্ট ভ্যারিয়েবল। এই দুটো হচ্ছে প্যারামিটার পপুলেশনের। এবার এর সঙ্গে আমায় কি করতে হবে? পপুলেশন আমাকে ক্রিয়েট করতে হবে, ঠিক আছে? তো পপুলেশন ক্রিয়েট করার জন্য নর্মাল ডিস্ট্রিবিউশনের একটা আমরা আগের দিন পড়েছিলাম। কি পড়েছিলাম? পি নর্ম, ডি নর্ম, ইফ ইউ রিমেম্বার এই চারটে টার্ম। পি বাইনোম, আগের দিন যারা ক্লাসে ছিল তারা দেখেছো সবাই কিভাবে করেছিলাম আমরা। পি বাইনোম আর ডি বাইনোম, আর বাইনোম, এরকম ভাবে হয়। তো বাইনোমের জায়গায় নর্মাল হলে হবে কি? এটা হচ্ছে পি বাইনোমিয়াল, ডি বাইনোমিয়াল, আর বাইনোমিয়াল। সেরকম পি নর্ম, পি নর্মাল, ডি নর্ম, ডি নর্মাল, আর নর্ম। আচ্ছা, আমি আরটা দিয়ে কাজ করব। আর কি করে? আর বাইনোম বা আর নর্ম কি করে? সিলেক্ট করে, নাম্বার অফ পয়েন্টসকে সিলেক্ট করে। যেমন আমি যদি লিখি, দেখো আর নর্ম যেই আমি লিখলাম, কি দেখাচ্ছে? এন। আর মানে তুমি কতগুলো পয়েন্ট সিলেক্ট করতে চাও, মিন আর এসডি দিতে হবে। তার মানে আমি যদি এখানে লিখি যে 10000, তার মানে এটা হচ্ছে টোটাল। ধরো এটাও আমি উপরে লিখে দিলাম, yield normal population with 1 lakh হলো তো, 1 lakh পয়েন্টস মানে ছাত্রের নাম্বার। তাহলে তার মানে এটাকে আমরা বলি পপুলেশন সাইজ, এন পপ। একটা জাস্ট নাম দিলাম, এই ঠিক আছে। তাহলে আমরা কতগুলো ক্রিয়েট করব, কতগুলো পয়েন্ট নেব? আরেকটা শূন্য হবে, রাইট? না, 5টা, ঠিক আছে। তাহলে এন পপ খানা পয়েন্ট নেব, কমা। এবার কি লিখতে হবে? ফর্মুলাটা সবাই দেখো এখানে, ফর্মুলাটা কিভাবে দিচ্ছে ওরা। ব্র্যাকেটে তুমি ফর্মুলাটা দেখতে পাবে। আর নর্ম, এবার ব্র্যাকেট দাও, দেখো এখানে কি দেখাচ্ছে? এন মানে তুমি কতগুলো পয়েন্ট নিতে চাও। আমি 1 লাখ পয়েন্ট নিতে চাই, এবং যে ডিস্ট্রিবিউশনটা নিতে চাও নর্মাল, তার মিন আর এসডিটা পাশে লিখতে হবে। তাহলে প্রথমে কতগুলো পয়েন্ট নেব, সেটা এন পপ, এতগুলো পয়েন্ট নেব পপুলেশনে। আর আমি বলেছি মিন হতে হবে 10, ডেভিয়েশন হতে হবে 3। এটা যদি আমি চালাই, তাহলে ও 1 লক্ষ পয়েন্ট আমাদের তৈরি করবে। এতগুলো পয়েন্ট তৈরি করবে। তুমি সব দেখতে পাবে না, কয়েকটা দেখতে পাবে, বাকিগুলো দেখাবে না, কারণ অতগুলো জায়গা এখানে দেখানোর সময়। এই দেখো, এগুলো হচ্ছে কি? অল দ্য ডেটা পয়েন্টস। যে ডিস্ট্রিবিউশন, যদি কোনো পপুলেশন 10 আর 3 এই দুটো প্যারামিটারকে ফলো করে, সেখান থেকে যদি র্যান্ডামলি চুজ করো তুমি, তাহলে 1 লাখ পয়েন্টকে যদি 1 লাখ পয়েন্ট যদি বার করো, তাহলে তুমি এই কোডটা দিয়ে বার করতে পারো। তার মানে আর নর্মের কাজ কি? আর নর্মের কাজ হচ্ছে এন পপ খানা এলিমেন্ট তুমি সিলেক্ট করবে, এবং কার থেকে? একটা নর্মাল ডিস্ট্রিবিউশন থেকে, এই যে এইটা নর্ম, যার মিন 10, ডেভিয়েশন 3। ওকে, ইজ দ্যাট ক্লিয়ার টু এভরিবডি? আমি কি করলাম এটাতে? স্যার একটা কথা জিজ্ঞেস করছি। হ্যাঁ, বলছি যে এই যে এন পপটা মানে যতগুলো পয়েন্টস আমি দেখতে চাই, সেটা কি আলাদা করে এরকম ধরতে হবে, নাকি এন পপ না লিখে আমি ডাইরেক্ট নাম্বার অফ পয়েন্টস বসিয়ে দিতে পারি? হ্যাঁ, তুমি ডাইরেক্টই বসাতে পারো। এটা আমি ইনডাইরেক্ট করছি, কারণ হলো এর পরে যখন আমি এটাকে চেঞ্জ করব, শুধু এই একটা জায়গাতে চেঞ্জ করলে নিচে সব ইম্প্যাক্ট হয়ে যাবে। নাহলে যতগুলো জায়গায় সংখ্যাটা লিখেছে সব জায়গায় বদলাতে হবে। কি ঠিক বললাম? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সেই জন্য আমরা এইটাতে লিখবো মিউ। ভেরি নাইস কোশ্চেন। এটাতে লিখবো হচ্ছে সিগমা।
তার ফলে কি হবে, এর পরে যদি আবার চালাতে হয় অন্য কোনো ভ্যালুর জন্য, জাস্ট এই জায়গাটা চেঞ্জ করলেই হয়ে যাবে, তাই কি না? হ্যাঁ স্যার, ঠিক আছে। ওকে, এবার এই এমইউ ইকুয়াল টু 10 এগুলো কি রান করাতে হবে সবগুলোকে? না, এগুলো রান দেখো, হ্যাশ সিম্বল মানে কমেন্ট, মানে এটা আমি তোমাদের যখন দেবো যাতে বুঝতে পারো কি করছে আর কি। এগুলো কমেন্ট, এগুলো রান হয় না। রান তো নিচের গুলো হবে, যেগুলো মানে হোয়াইট স্ক্রিনের মধ্যে যেগুলো আছে। ওকে, না এই যেমন এমইউ10 সিগমা 3 এগুলো রান করাতে হবে। কারেক্ট, না হলেও ভ্যারিয়েবলটা ওটা স্টোর করবে কি করে, তাই না? আচ্ছা, তুমি যদি ডাইরেক্টলি লিখে দাও এখানে, তাহলে কিছু রান করাতে হবে না, তাহলে ডাইরেক্ট সংখ্যাটা এখানে থাকছে, আর অসুবিধা নেই। কিন্তু আমি তো ভ্যারিয়েবল দিচ্ছি, তার কারণ এগুলোকে পরে আমি একটা জায়গায় চেঞ্জ করলে সব জায়গায় যাতে ইম্প্যাক্ট হয় তার জন্য। তাই জন্য আগে ভ্যারিয়েবলটাকে তো মেমোরিতে লোড করতে হবে, তবে না ভ্যারিয়েবলটা এখানে মিউ বসালে মিউটা আসবে, তাই না? ওকে, সো নাও সো দেয়ারফর আমি এইটা তৈরি করছি, ধরো এর নাম দিচ্ছি, ধরো লেটস সে পপ, মাই পপুলেশন। সো আই হ্যাভ ক্রিয়েটেড মাই পপুলেশন, সো আই এম রানিং দিস এন্টায়ার কোড। এখন মজা হচ্ছে, এই পপ বলে যে জিনিসটা আছে এর ভেতরে আমার 1,00,000 পয়েন্টস আছে, যেটা নর্মাল একটা ডিস্ট্রিবিউশন থেকে র্যান্ডামলি পিক করা হয়েছে। তাহলে এবার দেখে নি সেটা সত্যিই কি নর্মাল কিনা। তাহলে নর্মাল যদি দেখতে হয় তাহলে কি করতে হবে, আমরা একটা হিস্টোগ্রাম ড্র করতে পারি। ইটস ভেরি সিম্পল হিস্টোগ্রাম ড্র করা। হিস্টোগ্রাম কিভাবে ড্র করতে হয় আবার, সো ফার্স্ট অফ অল হোয়াট ইউ নিড টু ডু, লাইব্রেরি, কাকে কাকে কল করবো, ggplot2। ওকে, let's see how this histogram looks like. তাহলে ggplot লাইব্রেরি কল করার পরে কি করব, ফাংশনটার নাম ggplot। কার মনে আছে দেখি, প্রথমে কি দেব, পপ, প্রথমে পপ হবে। পপটা একটা ভেক্টর, তাই না? তাহলে পপটা যদি একটা ভেক্টর হয়, তাহলে তাকে একটা ডেটা ফ্রেম বানাতে হবে, এম আই রাইট? কারণ Yes, sir. ggplot তো ডেটা ফ্রেম নেয়, তাহলে কিভাবে আমরা ডেটা ফ্রেম বানাবো, খুব সিম্পল। এটাকে আমরা নাম দিচ্ছি df, মানে ডেটা ফ্রেম p, মানে পপুলেশন ডেটা ফ্রেম, ইজ ইকুয়াল টু ডেটা ডট ফ্রেম। আমরা এটা শিখেছিলাম ক্লাসে, ব্র্যাকেটের মধ্যে ভেক্টরটা লিখে দিলেই হয়ে যায়, পপ ইজ দ্য ভেক্টর। ইজ দ্যাট ক্লিয়ার? ইয়েস অর নো? Yes, মানে sir. ডেটা ফ্রেম, ggplot সবসময় ডেটা ফ্রেমকে চায়। এবার তুমি এখানে পরপর যতগুলো ভেক্টরের নাম লিখবে, সবকটা ভেক্টর পাশাপাশি লম্বা লম্বা ভাবে এসে একটা ডেটা ফ্রেম হবে। এখানে একটাই আছে, তাই একটাই দিলাম। ওকে, সো ggplot এর ফার্স্ট কমান্ডটা কি হবে, dft। দেখো লক্ষ্য করে ওই দেবে, আমি কিচ্ছু মুখস্থ করছি না, ব্র্যাকেট দিলেই। এবার এখানে কি দিচ্ছে, ggplot এর যখন লিখতে যাচ্ছি, সো সো লেট মি রান। ও লাইব্রেরিটা বোধহয় রান করিনি আমরা, এই রান করলাম। যেই রান করলাম, এবার আমরা ggplot লিখবো, ggplot, এই দেখো চলে এলো, হিট এন্টার। দেখো ggplot কি কি দিতে বলছে, প্রথমে ডেটা, রাইট, তারপরে ম্যাপিং ওইসব আছে। তো ডেটা প্রথমে দিয়ে দিলাম dft। এবার কি করব, নেক্সট লেয়ারে আমরা ম্যাপিংটা তৈরি করব, রাইট? তো এবার কি বানাবো, হিস্টোগ্রাম বানাবো, প্লাস আগের দিন যারা ক্লাসে ছিল, একদম সিম্পল জিওম হিস্টোগ্রাম। আমরা জিওম বিভিন্ন জিনিস করেছিলাম, কি কি করেছিলাম, জিওম পয়েন্ট করেছিলাম, জিওম এবি লাইন করেছিলাম, জিওম লাইন করেছিলাম, অল পসিবল যত রকমের গ্রাফ আছে সবই জিওম লিখলেই দিতে থাকবে। সো জিওম হিস্টোগ্রাম, জিওম হিস্টোগ্রাম। এবার হিস্টোগ্রামের ভেতরে কি লিখতে হবে, ম্যাপিং। ম্যাপিং এ কি থাকে, এক্স আর ওয়াই। কিন্তু মনে রাখবে হিস্টোগ্রামের ক্ষেত্রে শুধু এক্স থাকে। কেন কেন এক্স থাকে, কারণ হিস্টোগ্রামের যে বিনগুলো ও এক্স থেকেই গুনে গুনে নিজেই বানিয়ে নেয়, ওয়াই ওর আলাদা করে লাগে না। হিস্টোগ্রামে তুমি নিজে যখন হিস্টোগ্রাম বানাও, কি করে বানাও, তোমাকে যদি ডেটা দিই 10, 12, 13, 15, 16, হাউ আর ওয়ার্কস, ও 10 নেবে এবং এক্স এর প্লট করলো 10, 10 থেকে 15, এগুলো বিন, 20, 25, সেটা ডিপেন্ড করে, তুমি বিন সাইজ চেঞ্জ করতে পারো, যা খুশি নেওয়া যায় বিন সাইজ। ও বাই ডিফল্ট একটা করবে, তার মানে এই নয় চিরকাল তুমি ওইটা রেখে দেবে, তুমি চাইলে ওটা চেঞ্জ করতে পারো। আমি বলছি টেকনিকটা কি, ও কি করে প্রথম ডেটা পড়বে, তাহলে 10 to 15 ব্লকে আছে, এখানে একটা কাউন্ট বাড়াবে, তারপরে ডেটাটা 12 সেটাও আছে, তারপরে আরেকটা বাড়ালো, 13 আবার বাড়ালো, যেই দেখলো 16 হলে পাশেরটায় চলে গেল। এইভাবেও হিস্টোগ্রামটা বানায়। সুতরাং হিস্টোগ্রামের ক্ষেত্রে দা এক্স, এই একটা জিনিসই দরকার পড়ে, কাউন্টটাও নিজে থেকে করে, ঠিক আছে? এগুলো কিছু ইম্পর্টেন্ট আছে। সো দেয়ারফর আমি এর ভেতরে শুধু এই এস ম্যাপিংটা করব, কি এক্স ইকুয়াল টু কি লিখবো, আমি বলো কি হবে ফিল্টার নাম, এক্স ইকুয়াল টু কি লিখবো, ডিএফপিটার মধ্যে কি হবে, ডেটা ফ্রেমটার মধ্যে কলামটার নাম কি হবে,
কে বলবে দেখি কলামটার নাম কি হবে? বলো কি হবে? যদি ডেটা ফ্রেমটা এইভাবে তৈরি করো তাহলে কলামটার নাম কি হবে? এমইউ হবে। হ্যাঁ, এমইউ কেন? এই যে এটা ডেটা ফ্রেম, তাহলে তোমার কি হবে কলামটার নাম? এই যে ভেক্টরটা হয় সেটাই নাম তো কলামে। পপ। তাহলে কিভাবে ডেটা ফ্রেমের ভেক্টর ফিল্ড গুলোর নাম দেখতে হয় আমরা জানতাম। ডিএফপি নেমস বলে একটা ফর্মুলা আছে, ওটা লিখলে পরে দেখো একটাই ফিল্ড আছে পপ, ওটা দেখাচ্ছে। সো হিয়ার এক্স ইকুয়াল টু পপ। ইজ দ্যাট ক্লিয়ার টু এভরিবডি? কি বললাম? So now if I run this code, you will see a beautiful histogram. Now see, this is like a normal. এটা হিস্টোগ্রামের মতন মানে আমরা এরকম সিঁড়ি মতো হয়েছে বিকজ হিস্টোগ্রাম অলওয়েজ টেকস দ্য ডিসক্রিট ভ্যালুস, বাট দ্য নেচার ইজ নাথিং লাইক এ নর্মাল কার্ভ। এটাকে যদি তুমি জিওম পয়েন্ট করতে তাহলে সব নর্মাল পেতে, বাট হিস্টোগ্রাম করেছো নর্মালের মতোই দেখতে লাগছে। ইজ দ্যাট ক্লিয়ার টু এভরিবডি হোয়াট হ্যাপেন্ড? দিস ইজ হোয়াট আওয়ার পপুলেশন। ওকে, বাট অ্যাজ আই সেড, এই পপুলেশনের এই স্ট্রাকচারটা তোমার কাছে কিন্তু আগে থেকে থাকবে না রিয়েল লাইফে। আমরা দেখবো এটা আমার দরকারও নেই, দেখবে এগুলো আমার জানতেও হবে না পপুলেশনের মিউ কত, সিগমা কত। হ্যাঁ বলো স্যার। ওই যে জিজি প্লট করেছেন ডেটা ফ্রেম পি ডিএফপি, ওইখানে তো এটা অ্যাস্থেটিক ওই দিয়ে দিলেই তো হয়ে যেত এক্স ইকুয়াল টু পপ। কারেক্ট হতো যদি না দিতাম এখানে জিওম হিস্টোগ্রামে। হ্যাঁ, সেটা তুমি কি বলেছো, এটা যদি কেউ কপি করে ওখানেও দিতে পারো। সো কপি ইট এন্ড পেস্ট ইট দেয়ার, ডিএফপি কমা এইটা। ওকে, এটা দিলেও হবে। ওকে, এবার আমি কেন বলেছিলাম যে সবসময় জিওম লেয়ারে দিতে, কারণ তুমি অন্য একটা জিওম লেয়ারে আরেকটা এএস ব্যবহার করতে পারবে। এটা যদি একবার করে দাও তাহলে তুমি যত জিওম লেয়ার বানাবে, জিওমেট্রিক অবজেক্ট যাই নেবে তার ডেটাকে কিন্তু এইটাই নিতে হবে। ধরো এই গ্রাফটাতে একটা হিস্টোগ্রাম দরকার, আরেকটা আমার অন্য জিনিস দরকার, তখন কিন্তু দুটো গ্রাফের এক্স আর ওয়াইটা আলাদা করতে পারবে না। যদি হিস্টোগ্রামের মধ্যে বুঝতে পেরেছি, তখন ওই জন্য আমি নর্মালি দুটোর মধ্যে। হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। হ্যাঁ, তো দ্যাটস দ্য রিজন। সো লেট মি মেক ইট মানে অ্যাজ ইট ইজ, যাতে কিনা আমি পরে আবার অন্য কিছু করতে পারি। ইজ দ্যাট ফাইন? বোঝা গেছে কি ব্যাপার? সো দিস ইজ হোয়াট মাই, তার মানে দিস ইজ মাই পপুলেশন। So let's go back to our picture. Now what you will do? Now you will collect and create some samples. So let us create the samples now. তাহলে ফার্স্ট অফ অল আমরা এখন স্যাম্পল ক্রিয়েট করতে যাচ্ছি। সো স্যাম্পলের প্রথম আমি কি বললাম? ক্রিয়েট samples of size of ক্রিয়েট স্যাম্পলস লিখছি, বেশি লিখে লাভ নেই। যখন ডকুমেন্টটা পাবলিশ করবো তখন একটু বেশি লিখে দিও যাতে বুঝতে পারো। তাহলে এখন কিভাবে স্যাম্পল ক্রিয়েট করে, একটা কমান্ড আছে স্যাম্পল বলে, SAM। এই দেখো স্যাম্পল বলে একটা কমান্ড চলে এলো। স্যাম্পল কিভাবে কাজ করে দেখো, উপরে সিনট্যাক্সটা ও নিজে থেকে লিখে দিচ্ছে, আমি কিচ্ছু লিখিনি। ঠিক আছে, চলে যাচ্ছে তাড়াতাড়ি, ফট করে দেখতে হবে। দেখো প্রথমে হচ্ছে এক্স, মানে তুমি কতগুলো মানে ডেটা নেবে। তারপরে হচ্ছে সাইজ, এক্স না, এক্স মানে হচ্ছে পপুলেশনটা, ওই পপুলেশন ভেক্টরটার নাম দিতে বলছে। সাইজ মানে হচ্ছে পপুলেশন ভেক্টরটা আমাদের কি এখানে পপ, পপুলেশন ভেক্টরটা হচ্ছে আমাদের পপ, রাইট? পপুলেশন ভেক্টরটা পপ, তার মানে ওখান থেকে আমরা তুলবো সাইজ। কতগুলো তুলবে? 10টা করে তুলবো আমি বলেছি, রাইট? রিপ্লেস ফলস এর মানে হচ্ছে গিয়ে কি, এটা একটা নাম আছে। তুমি ধরো কেউ, আমি যদি বলি যে উইথ রিপ্লেসমেন্ট, ভেরি ইন্টারেস্টিং এটা। উইথ রিপ্লেসমেন্ট মানে তুমি ধরো কেউ তুলে ও এই স্যাম্পলটা বানালো, বানিয়ে আবার ওটাকে যদি ফেরত পাঠিয়ে দেয়, সেকেন্ড জন কিন্তু ওটাকেও তুলতে পারে, কারণ রিপ্লেস করে দিয়েছে। দুভাবে স্যাম্পলিং হয়, একটা উইথ রিপ্লেসমেন্ট আর একটা উইদাউট রিপ্লেসমেন্ট। ঠিক আছে, উইদাউট রিপ্লেসমেন্ট মানে স্টুডেন্ট 1 যেগুলোকে তুলেছে, স্টুডেন্ট ওগুলো আর ফিরে যাবে না, তার মানে স্টুডেন্ট 2 কখনো আর ওগুলোকে পাবে না। ওকে, বাট 100% র্যান্ডম স্যাম্পলিং করতে গেলে উইথ রিপ্লেসমেন্টটা সবসময় র্যান্ডম, মানে উইদাউট রিপ্লেসমেন্ট খুব বড় লার্জ ডেটাবেসের ক্ষেত্রে কোনো প্রবলেম নেই, কিন্তু ছোট পপুলেশন বা মিড সাইজ পপুলেশনের ক্ষেত্রে উইথ রিপ্লেসমেন্টটা অ্যাকচুয়ালি র্যান্ডম, সবসময় র্যান্ডম হয় না, কারণ হচ্ছে তার প্রবাবিলিটিগুলো চেঞ্জ হয়ে যায়। এনিওয়ে, সো লেটস টেক দ্য উইদাউট রিপ্লেসমেন্ট, সরি উইথ রিপ্লেসমেন্ট নিচ্ছি আমরা, মানে ও আবার রেখে দেবে। তার মানে পরের জনের কাছে পপুলেশনটা সেমই থাকলো, যে স্টুডেন্ট 1 যেগুলোকে তুলেছে ওগুলো যদি ফেরত না দেয়,
তাহলে পরের লোকটার কাছে কিন্তু পপুলেশনটা একটু চেঞ্জ হয়ে যাচ্ছে, যদিও সেই চেঞ্জটা লার্জলি ম্যাটার করে না, বিকজ উই উইল অ্যাজিউম দ্যাট পপুলেশন উইল হ্যাভ ইনফাইনাইট নাম্বার অফ ডেটা পয়েন্টস। কিন্তু যদি ফাইনাইট ডেটা হয়ে যায় তখন এইগুলো চলে গেলে পপুলেশনটা কিন্তু চেঞ্জ হয়ে যায়। সেজন্য টু মেক এভরিথিং প্রপার অ্যান্ড আইডিয়াল আমরা উইথ রিপ্লেসমেন্টটাই করবো, যে নিয়ে তুমি আবার ফেরত পাঠিয়ে দিয়েছো। তাহলে এইখানে তাহলে স্যাম্পল যখন করবো তাহলে প্রথম লিখবো হচ্ছে গিয়ে কি, কোথা থেকে স্যাম্পলটা বানাচ্ছি, পপ থেকে বানাচ্ছি, আর কত সাইজের বানাচ্ছি। এবার সাইজটা আমি একটা কাজ করি, এখানে লিখে দিই স্যাম্প সাইজ, যাতে এটাও পরে আমি চেঞ্জ করতে পারি, ইকুয়াল টু সে 10, ধরো 10টা করে নিয়ে বানাচ্ছি। সো এখানে আমি লিখবো স্যাম্প সাইজ, তো রান করে দিই স্যাম্প সাইজটাকে, নাহলে তো স্টোর হবে না। স্যাম্প সাইজ কমা আর কি লিখবো আমরা লিখবো রিপ্লেসমেন্ট, রিপ্লেস ইকুয়ালস টু ট্রু, মানে রিপ্লেসমেন্ট ট্রু মানে পরের বার স্যাম্পল করার সময় ওগুলোকে রিপ্লেস করে দেওয়া হবে, মানে ফেরত দিয়ে দেওয়া হবে। ইজ দ্যাট ক্লিয়ার টু এভরিবডি? প্লিজ সে ইয়েস অর নো। Yes, sir. So if I run, you will see 10 numbers, 1 2 3 4 5 6 7 8 9 10. If you rerun, you will get a different number set, দুটো মিলবে না। If you rerun third time, you will get another sample. So if I want to create 2000 samples, তাহলে আমরা কি করব, এটাকে একটা লুপের মধ্যে ঘুরিয়ে দিলেই হলো 2000 বার। Am I right? Is that clear? Yes, sir. Yes, sir. So how to do that? So let's write a small for loop. Don't worry, just আমি আইডিয়াটা দিচ্ছি। So for I in 1 to 2000, 2000 বার করব। 2000 বারটাকে আমি করে দিই এখানে, এটাকে আমরা বলি n samp, নাম্বার অফ স্যাম্পল, ঠিক আছে, কতগুলো স্যাম্পল তুমি বানাচ্ছ, equals to 2000. So make it n samp. এইভাবে অরিজিনালি কোড আমরা এমভাবেই লিখি, ঠিক আছে, যাতে কিনা ভ্যারিয়েবলটাই চেঞ্জ করতে। তারপরে কি করতে হবে, তার ভেতরে এইটাকে চালাতে হবে স্যাম্পলটাকে। ওকে, কপি অ্যান্ড পেস্ট ইট হিয়ার। কিন্তু এটাকে স্টোর করতে হবে কোথাও একটা স্টোর করতে হবে। প্রত্যেকবার আমরা যে স্টোর করব, দেখো মজার ব্যাপার, আমরা কি বলেছিলাম, এর এই এলিমেন্টগুলো আমাদের 10টা যে এলিমেন্ট হলো, এর মিনটাকে আমরা বার করব, m1, এর সবকটার মিনগুলোকে বার করব। তাহলে লেটস ডু ওয়ান থিং, এটা আমি নাম দিচ্ছি এক্স মানে এখন এক্স এর মধ্যে 10টা ডেটা উঠে আছে। এবার আমি বলছি যে ভাই তার মিনটা বার করো, প্রত্যেকটা স্যাম্পলের মিন বার করো, মিন এক্স। এই মিন এক্সটাকে তুমি একটা জায়গায় স্টোর করো। তাহলে তোমার কতগুলো মিন এক্স বার হবে, 2000 খানা মিন এক্স বার হবে। এম আই রাইট অর নট? Yes, sir. সো 2000 খানা যদি মিন এক্স বাড়াতে হয়, তাহলে তোমার উপরে কি করতে হবে, একটা ভেক্টর তুমি নাও, ধরো তার নাম স্যাম্প মিন ইকুয়ালস টু সি। তাহলে প্রত্যেকবার মানে প্রথম এখানে 2000 খানা পয়েন্ট থাকবে, যেগুলো মানে হচ্ছে প্রত্যেকটা স্যাম্পলের মিন। এটা তো একটা, যেহেতু 2000 খানা ডেটা আছে, তোমাকে একটা ভেক্টরের মধ্যেই রাখতে হবে, সেজন্য স্যাম্প মিন বলে আমি একটা ভেক্টর তৈরি করলাম। এবার আমি এটাকে কি করব, প্রত্যেক স্যাম্প এই ভেক্টরটাকে আমি প্রত্যেকবার আপডেট করব। এই মানে প্রত্যেকবার প্রোগ্রামটা চলবে, এক্স তৈরি হবে, মিন এক্স তৈরি হবে, এবং আগের স্যাম্পল মিন ভেক্টরটার মধ্যে জুড়ে গিয়ে নতুনটা তৈরি হবে। তার মানে 2000 বার চললে ফাইনালি যে স্যাম্পল মিনটা আসবে তার মধ্যে 2000 খানা মিন থাকবে। এম আই রাইট? স্যার এই জায়গাটা একবার বলবেন, ওই যে স্যাম্প মিন যেটা বললেন, স্যাম্প মিন যেটা 2000 বার ফেলছেন, তোমার কাজ কি? তোমার কাজ হচ্ছে 2000 খানা মিন আসবে, তাহলে তাদেরকে একটা ভেক্টর, এটা বুঝতে পেরেছি স্যার, আমি ওই কমান্ডটা প্রোগ্রামে ওটা বলবো। হ্যাঁ, তো বলছি, সেটাই বলছি। তাহলে স্যাম্পল মিন এইটা তুমি প্রথমে কি করলে, এটা একটা ভেক্টর, এরকম ভাবে ভেক্টরকে লিখলে কি হয়, এটাকে বলে এমটি ভেক্টর, কিচ্ছু নেই স্টার্টিং এ। এবার তারপরে এবার আমি কি করছি, লিখছি স্যাম্পল মিন ইকুয়ালস টু সি স্যাম্পল মিন কমা মিন এক্স। তার মানে কি হচ্ছে, এই স্যাম্পল মিন প্রথমবার ফাঁকা ছিল, মিন এক্সটা ঢুকে গিয়ে একটা নতুন হলো, আপডেট হয়ে গেল। তারপর নেক্সট রানে আবার একটা মিন এক্স ঢুকেছিল, সেকেন্ড মিন এক্স ঢুকবে। আর ইউ গেটিং কি বলছি আমি? হ্যাঁ স্যার, তাহলে স্যার রেজাল্টটা কমা করে 2000টা আসবে, তো 2000টা আসবে।
আচ্ছা ঠিক আছে, বুঝতে পেরেছি এবার। ইয়েস স্যার। Now let's run this code. Okay, I am running this code. Just wait with few seconds. তারপরে আমরা ডিসিশনে পৌঁছে যাব. So run this. Now the point is, can anybody tell me sampling distributionটাকে আমি কিভাবে আঁকবো ggplot এ গিয়ে? ফার্স্টে আমরা কি করব, এই ভেক্টরটাকে দিয়ে একটা ডেটা ফ্রেম বানাই, কারণ এর মধ্যে 2000টা ডেটা আছে। Am I right? So let's create sampling sampling data frame dfsg, এটা মানে হচ্ছে স্যাম্পলিং। তাহলে চার ডেটা ফ্রেমটা কি করে বানাবো, ডেটা ডট ফ্রেম, আর কাকে নেব আমরা, এই স্যাম্পল মিনটাকে নেব, কারণ এর মধ্যেই 2000 খানা ডেটা আছে। ইফ আই রান ইট, তাহলে যে এটা তৈরি হবে এর ভেতরে এখন 2000 খানা স্যাম্পলের মিন গুলোকে ক্যাপচার করা আছে। এবার যদি এর একটা গ্রাফ আঁকতে হয়, হিস্টোগ্রাম, তাহলে কিভাবে আঁকবো আমরা, ggplot। ক্যান এনিবডি হেল্প মি আউট, কিভাবে লিখবো ggplot? কি লিখবো এবার? ggplot dfsg প্লাস পর লেয়ারে geom histogram, গুড। দেন ম্যাপিং, কি ম্যাপিং করব, x equal to d samp mean. Okay, so if you run, the interesting part is this. Now tell me one interesting story. This is something like your normal. It's not truly normal, but দেখতে অনেকটা নরমালের মতন দেখতে আসছে। we will make it very interesting. তো ছবিটাতে একটা জিনিস তুমি মানে নিশ্চয়ই বুঝতে পারছো যে এই যে ডিস্ট্রিবিউশনটা তৈরি হচ্ছে, এর স্ট্রাকচারটা কিন্তু একটা নরমালের মতন দেখতে, বাট ইটস নট নরমাল। এইটা যতটা সুন্দর নরমাল ছিল আগেরটা, সো লেট মি প্লট ইট ইন এ ডিফারেন্ট। তাহলে এইটাকে আমরা বলি, তাহলে দুটো প্লট করি আমরা। দ্যাট ইজ ওয়ান টেকনিক টু ডু দিস। ওই গেল আগের প্লটটা, এইটার আমরা নাম দিচ্ছি হচ্ছে প্লট 1। সে প্লট 1 ইকুয়ালস টু দিস, ঠিক আছে? এটা হচ্ছে প্লট 1, আর ওই নিচেরটাকে আমরা নাম দিই, তাহলে এটাকে রান করি প্লট 1, সেভ করা থাকলো প্লট 1টা। এইটারও একটা নাম দিই প্লট 2 বলে, দুটোকে পাশাপাশি দেখতে চাই, তাই জন্য এত কিছু করছি আমি। প্লট 2, জাস্ট দেখো কত সুন্দর একটা ছবিকে একটা ভ্যারিয়েবলের মধ্যে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। ওকে, দুটো প্লট হয়ে গেল। এইবার এই দুটো প্লটকে আমরা ওপর নিচে দেখতে পারি সুন্দর করে সাজিয়ে, যাতে বোঝা যায় কোনটা কাটটার থেকে ভালো ইত্যাদি। সেটার জন্য আমাদের একটা প্যাকেজ ইনস্টল করতে হয়, তার নাম হচ্ছে গ্রিড এক্সট্রা বলে। আমার এখানে ইনস্টল করা আছে, তো লাইব্রেরি গ্রিড এক্সট্রা। আমি তো এই কোডটা দিয়ে দেবো, তোমরা বুঝে যাবে কোন লাইব্রেরিটার কথা আমি বলছি। সো অ্যাড এ লাইব্রেরি গ্রিড এক্সট্রা, জাস্ট সাজানোর জন্য, এরা আর কোনো কাজ নেই। দেখো গ্রিড এক্সট্রা what happened, ঠিক আছে? let me check, fine, is it running? yes. যদি গ্রিড এক্সট্রা থাকে, তাহলে আমরা একটা গ্রিড অ্যারেঞ্জ বলে কমান্ড আছে, গ্রিড ডট অ্যারেঞ্জ। এর মধ্যে তুমি পর পর রেখে দাও প্লট 1, তারপরে প্লট 2, একই কলামে রাখবো, উপরে নিচে থাকবে। তো ইউ নিড টু রাইট n call equals to 1, মানে নাম্বার অফ কলাম একটা, যাতে কিনা দুটো গ্রাফ পর পর আসে। সো দিস ইজ হোয়াট দ্য গ্রাফ। নাও ইফ ইউ লুক, ভালো করে যদি লক্ষ্য করো, লেট মি জুম ইট আপ, দেখো দ্য অরিজিনাল পপুলেশন ইজ মাচ বিউটিফুল, মানে বিকজ ইটস এ হিউজ নাম্বার অফ একটা ডেটা দিয়ে একটা নর্মাল, এবং দেখতে যথেষ্ট সুন্দর। কিন্তু যে স্যাম্পলিং ডিস্ট্রিবিউশনটা তৈরি হয়েছে, দ্যাট ইজ looks like a normal but not as good as the original population. Does it make sense to everybody? yes sir, Up to this level? Okay. স্যার বলতে গ্রিড অ্যারেঞ্জ ওই যে n কল ইজ ইকুয়াল টু 1 দিলেন না শেষে, ওইটা কি একবার বলবেন? ওই n কল ইজ ইকুয়াল টু 1, এইটা call 1 মানে গ্রিড অ্যারেঞ্জ, মানে তুমি একটা গ্রিড তৈরি করলে তার মধ্যে দুটো মাল্টিপল প্লটকে অ্যারেঞ্জ করছো। n কল মানে নাম্বার অফ কল 1, তার মানে কলাম ওয়াইজ দেখাবে। যদি n রো ইকুয়াল টু 1 করে দাও, হ্যাঁ, বা n রো পাশাপাশি দেখাবে। n রো, বুঝতে পারছো কি বললাম? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। বা n কল 2 দেখালে কি দেখাবে, কে বলবে? n কল 2 দেখালে পাশাপাশি দেখাবে, দুটো কলামে দেখাবে। am I right? yes sir, okay, so I think it is clear to everybody. So let me
do the other way around. Fine. Okay. So first observation, if I create a sampling distribution, it is nice looking normal, but it's not exactly normal আমি বলতে পারবো না, but the interesting part you can notice, that is very very interesting. দেখো অরিজিনাল পপুলেশনের মিনটা 10, নর্মাল যে স্যাম্পলিং ডিস্ট্রিবিউশনের মিনটাও কিন্তু 10-এর খুব ক্লোজ। জাস্ট টু মানে নোট ইট ডাউন, লেট আস ফাইন্ড আউট দ্যাট এক্সাক্ট মিন। তো মিন মানে এই ভেক্টরটার মিনটা বার করতে হবে। স্যাম্পল মিন ভেক্টর, স্যাম্পল মিন বলে যেটা আছে তার মধ্যে তো স্যাম্পলিং ডিস্ট্রিবিউশনের সব পয়েন্টগুলো রয়েছে, তাহলে তার মিনটা আমি বার করতে পারি। সো হিয়ার ইউ ক্যান ক্যালকুলেট মিন স্যাম্প মিন। এই ভেক্টরের যদি মিনটা তুমি বার করো, ওকে, সো ইউ উইল গেট ইট। সো লেট মি ফাইন্ড আউট দ্য মিন অ্যান্ড চেক হোয়াট ইজ দ্য এক্সাক্ট ভ্যালু। তো দুটো জিনিস বার করি, মিন আরেকটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, স্যাম্প মিন। দেখো দুটো মেট্রিক বার করলাম আমি, ঠিক আছে, দুটো মেট্রিক। কি কি? এই স্যাম্পলিং ডিস্ট্রিবিউশনের ডেভিয়েশনটা কত আর মিনটা কত সেটা আমরা বার করতে চাইছি, মানে নিচেরটা মিন আমরা বার করতে চাইছি। দেখে মনে হচ্ছে 10-এর কাছে আছে, বাট হাউ মাচ ক্লোজার সেইটা আমার জানতে হবে। এবার সেটা একটা কাজ করব আমরা, সেটা হচ্ছে যে আমরা এরপরে স্যাম্পল সাইজটাকে তো চেঞ্জ করব, 10 থেকে 15 করব, 20 করব, 1000 করব, 2000 করব, যা খুশি করব। সেজন্য প্রত্যেকবার আমরা মিন আর এসডিটাকে নোট করে রাখবো। এখানে আমি মিনটা নেওয়ার জন্য মিন ভেক্টরের মধ্যে মিনগুলোকে রাখবো, আর এসডি ভেক্টরের মধ্যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন গুলোকে রাখবো, আর সাইজ ভেক্টরের মধ্যে আমি ওই স্যাম্পল সাইজ গুলোকে রাখবো। সো আমি 3টে ভেক্টর করলাম, কারণ অনেকবার চালাতে হবে। বিভিন্ন স্যাম্পল সাইজের জন্য বারবার রান করলে একটা মজার ইন্টারেস্টিং ফেনোমেনন হবে। সেটাই হবে আমাদের ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স একটা থিওরেম, যেটা দিয়ে আমরা পরের কাজগুলো করবো। এটা একবার ভিজুয়ালাইজ করলে দেখবে আর কোনো প্রবলেমই হচ্ছে না। তার মানে আমরা কি করতে চাইছি, 2000টা স্যাম্পল নিয়ে আমরা মিনটাকে বার করলে দেখবো যে অরিজিনাল পপুলেশনের মিন থেকে সে কতটা দূরে যাচ্ছে আর ডেভিয়েশনটা কত বাজে হচ্ছে। এবার এই স্যাম্পল সাইজটা 10-এর জায়গায় কেউ বাড়াতে পারে, 100টা নিয়ে 2000টা স্যাম্পল বাড়াতে পারে, মানে 10টা করে না নিয়ে কেউ বাড়িয়ে দিল, ধরো 100টা করে নিল, মানে 100টা বাচ্চার নাম্বার নিল, এরকম ভাবে 2000টা বানাতে পারে। তখন কি হবে, 1000টা নিলে কি হবে, যত বাড়াতে থাকবো স্যাম্পলের সাইজটা তাতে কি সুবিধা হবে সেইটা আমাদের দেখতে চাইছি। তারপরে আমাদের একটা ফাইনাল থিওরেম আসবে যেটা আমাদের সব কাজ করতে সাহায্য করবে। যেহেতু অনেকবার চালাবো সেজন্য সবকটা মিনকে আমরা ফাইনালি একটা ভেক্টরের মধ্যে রাখছি, মিন ডেভিয়েশন গুলো যাতে কম্পেয়ার করতে পারি কিভাবে জিনিসটা একটা জায়গায় পৌঁছাচ্ছে। ইজ দ্যাট ক্লিয়ার টু এভরিবডি হোয়াট আই ডিড? সো স্যার এখানে 88 লাইন 88 এম হবে একটা স্যাম্প মিন 88 লাইন নাম্বার এম স্যাম্প মিন এম স্যাম্প মিন। সো এখানটা আমরা কি করব, এই মিন ভেক্টরটার মধ্যে রাখবো সব মিন ভেক্টর ইকুয়াল টু সি, এই একই ফান্ডা, ওটাকে বারবার ঢোকাতে থাকবো। নতুন নতুন সাইজ নেব, নতুনটা ওখানে ঢুকবে। ঠিক আছে, বুঝতে পেরেছো কি করলাম? এটা বেশি বোঝার দরকার নেই, আমি থিওরেমটাতে পৌঁছানোর জন্য এই চেষ্টাটা আমি করছি, নাথিং মোর নাথিং লেস। এটা আমাদের অতটা বুঝতে হবে না, কিন্তু থিওরেমটা আমাদের জানতে হবে, কারণ ওটাই আসল। দেন ফাইনালি সাইজ অলসো, তাহলে সাইজ আমরা কি করব, সাইজ ভি ইকুয়ালস টু সি সাইজ ভেক্টর কমা ওই যে সবার উপরে আমরা সাইজ দিচ্ছিলাম স্যাম্প সাইজ। মেক সেন্স? তার মানে যদি আমি চালাই, এখন আমি এই মোমেন্টে কি খুঁজে পাবো, ও so I need to run this, run, and then I need to run this as well. ওকে, এবার যদি তুমি এখানে দেখতে চাও, দেখো এখন তুমি মিন ভির মধ্যে কি দেখতে পাবে, এখনকার স্যাম্পলটা দেখতে পাবে। তার মানে 10 সাইজ দিয়ে যেটা করেছো তার কত এসছে, 10.004, which is nice, mostly 10 এর কাছাকাছি। It's fine, very interesting, very interesting. ওকে, তুমি যদি স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা দেখতে চাও, SDV, what is that? 0.9442593. Please mind it. What was the initial standard deviation? 3 ছিল পপুলেশনের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন,
Now when the sample size is this, the deviation is 0.944 এরকম একটা কিছু। ওকে, তার মানে দিস ইজ ভেরি ইন্টারেস্টিং। দেখো ডান দিকে লক্ষ্য করো, ওপরের ছবি, গ্রাফের ছবিটা দেখো, পপুলেশন যেটা আছে ওপরে দেখো 10 হচ্ছে ওর কি মিন। আর দেখো এবার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কথাটার অর্থ সবাই জানো যে মিন থেকে কত দূরে আছে, কিন্তু একটা কথা শুনে থাকবে, তাকে আমরা বলি 6 সিগমা মডেলিং। দেখবে যে কোনো বড় বড় অফিস বা জায়গার কোয়ালিটি মেট্রিক বলার সময় বলে 6 সিগমা কর্পোরেশন। নাম শুনেছো? 6 সিগমা বেল্ট, যারা ক্যারাটা ফ্যারাটা করে 6 সিগমা বেল্ট পায়, তাই তো নাকি? Now what is sigma? Sigma means deviation of population. লক্ষ্য করে দেখো 10 থেকে যদি পপুলেশনের ডেভিয়েশনটা তোমার কত হয়, 3 হয়, আমাদের বলে দিয়েছি 3, তাহলে 3 সিগমা ডান দিকে, 10-এর ডান দিকে 3 সিগমা গেলে তুমি 19-এ পৌঁছাচ্ছ, আর 10-এর বাদিকে 3 সিগমা গেলে তুমি 1-এ পৌঁছাচ্ছ। সো দ্যাট মিনস এই 1 থেকে 19-এর মধ্যে মোস্টলি পপুলেশনটা বিলং করে, এই জন্য এটাকে আমরা বলি 6 সিগমা মডেল। ইফ এনি 6 সিগমা মডেল মানে হচ্ছে the process are normal, because the normal distribution is 99.99% of values intact within 3 sigma plus minus from the mean. তার মানে যে কোনো কোম্পানিকে যখন বলছি বা কর্পোরেশনকে বলছি 6 সিগমা, তার মানে তাদের প্রত্যেকটা ইন্টারনাল প্রসেস আর নর্মাল, all the data points are within the limit of plus minus 3 sigma. Okay, but see the interesting part of this nature মানে স্যাম্পলিং ডিস্ট্রিবিউশনের মজাটা দেখো, ইটস ভেরি ইন্টারেস্টিং। ওর কিন্তু এরারটা অনেক, মানে যতগুলো স্যাম্পল মিন তুমি পেয়েছো 8 আর 12-র মধ্যেই সব আছে, তার মানে ইটস ভেরি ক্লোজ টু দ্য অরিজিনাল মিল অফ দ্য পপুলেশন। এম আই নট রাইট? পপুলেশনের মিনের খুব কাছাকাছি কিন্তু স্যাম্পলিং এর মিনগুলো থাকছে। ইজ দ্যাট ওকে টু এভরিবডি? প্লিজ সে ইয়েস অর নো। ইয়েস স্যার। মানে মানে এই যে 8 আর 12-র মধ্যে থাকছে যেটা বললেন না, এই জায়গাটা আরেকবার বলুন। ও প্রথমটা বুঝতে পেরেছি যে ওই 6 এবার সিগমা তুমি ব্যাপার। লক্ষ্য করো স্যাম্পলিং এর মিন, স্যাম্পলিং ডিস্ট্রিবিউশনটা তলায় রাখো, ওটা দেখো বেশিরভাগ পয়েন্ট কোথার মধ্যে আছে, 10, 12 আর 8-এর 8 থেকে 12 মানে প্লাস মাইনাস 2 এর মধ্যেই কিন্তু পুরোটা রয়ে গেছে, রাইট? হ্যাঁ, 10 থেকে 12 আর 10 থেকে 8, ওখানে দেখো পপুলেশনটা কিন্তু লার্জ। তার মানে যত তুমি স্যাম্পল তৈরি করছো, স্যাম্পলগুলোর মানে পপুলেশনের মিনটাকে সবাই অ্যাপ্রোচ করতে যাচ্ছে উইথ এ স্মল এরার। এখানে যে নিচের ডিস্ট্রিবিউশনে 10 থেকে 12-র মধ্যে যে পয়েন্টগুলো আছে সেগুলো তো কিছুই না, একটা স্যাম্পলের মিন, তাই না? কোনো একটা স্যাম্পলের মিন আছে ওটা। তার মানে আমি বলতে পারি যে স্যাম্পলিং ডিস্ট্রিবিউশনে যে মিনগুলো আছে সেটা অরিজিনাল পপুলেশনের যে মিন তার পাশে খুব স্কুইজড হয়ে যাওয়ার চেষ্টা করছে, 10-এর কাছে কাছে থাকার চেষ্টা করছে। এম আই নট রাইট? হ্যাঁ, 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 ঠিক। Okay, so now let's do it a little other way around. So now what I'm doing is that, just note, it's very interesting, change the sample size. Okay, so make it 100, right? If you make it 100, the sample size, 100. So now you are making a bigger sample. তার মানে এখন আমরা বলছি যে প্রত্যেকটা লোক 100টা করে ডেটা নিয়ে বানাও, 100টা ছাত্র নাও, এখানে 100টা ছাত্র নাও, সবাই 100টা করে নাও। So now my sample is little bigger. If that is the case, let me run this code, what happens, and check that. So if I run up to this is fine, run, then sample আমি 2000 খানাই বানাবো, no problem. দেখো এইখানটা n samটা চেঞ্জ করে দিলে তোমার সবই চেঞ্জ হয়ে যাচ্ছে অটোমেটিক, রাইট? n sample ভ্যালু এখন 100, কিন্তু তার মানে প্রত্যেকটা, না n sample হলো 2000, এই স্যাম্পল সাইজ হচ্ছে 100, তার মানে এখন তুমি র্যান্ডম স্যাম্পল গুলো বানাচ্ছ 100 সাইজ দিয়ে। সো রান দিস কোড এগেন, ফাইন, অ্যাড দিস নতুনটার স্যাম্পল মিনটাকেও ঢুকিয়ে নাও, ওকে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটাকেও ঢুকিয়ে নাও, ফাইন, সাইজটাও ঢুকিয়ে নাও, মানে প্রথমবার 10 ছিল এবার 100 হলো। এবার আমি ডেটা ফ্রেমটাকে বানাচ্ছি, এই ডেটা ফ্রেমটাকে বানাচ্ছি মানে 100 দিয়ে ডেটা ফ্রেমটা বানালাম। এবার ধরো এটাকে আমি প্লট 3 নাম দিচ্ছি, ওকে, প্লট 3, কারণ প্লট 2টা আমার লাগবে, প্লট 3টা আমার লাগবে। সো মেক ইট প্লট 3 and see how it looks. If I run, okay, plot 3 I got. Now add here plot 3 as well, plot 3. Is that clear to everybody? কি বললাম? Is that clear? Yes sir. Yes sir.
So if I now run this code, how it looks and check that. Now see the interesting part. If you look, the first one is the population. এখন দেখো second one, which was already we have discussed. Now see the interesting happening in the third. That the error is getting even less here. আগে 12 অবধি যাচ্ছিল 8 আর 12, এখন আরো squeezed হয়ে যাচ্ছে 10 এর কাছে. Am I not right? More number of points are getting squeezed. Am I right? Yes, sir. This is very interesting. Now finally, এভাবে বাড়াতে থাকলে, let me make it even bigger and see the final outcome. So make it, let's say, 10,000. It's large samples. It's a very large sample. I do the same thing again. Okay. Run it. And then use the sampling distribution using the 1000 size. Mean টা বার করি. লাস্টে আমরা সব কম্পেয়ার করব একসাথে, ডেভিয়েশনটা বার করছি, দেন স্যাম্পল সাইজ এটাও বার করছি। আই উইল শেয়ার দিস কোড, ডোন্ট ওয়ারি। এটা বার করলাম, লেটস গিভ দ্য নেম 4, ওকে, and run this code, run and add the plot 4 again. Now let's see how it looks. Yes, so make it zoom. Everyone can see my picture. Now see the interesting part. Now it is even more squeezed up. 10.5 থেকে আস্তে আস্তে আরো ছোট হচ্ছে, 10.05, 9.5 থেকে এইটা। সো লেট আস ক্যালকুলেট। এদিকটা আমরা ডেভিয়েশন দেখি, এখানটা দেখলেই বোঝা যাবে। সো আমাদের কাছে 3টে নোট করা ছিল, মিন গুলো দেখি কেমন। একটাই মিন আসছে কেন? Oh, we get something very bad. কি হলো বলো তো? এইটা আমরা বারবার ইনিশিয়ালাইজ করে দিচ্ছি। We should make it এইখানে না রেখে এটা উপরে রাখা উচিত ছিল। Okay, so it should be here. Anyway, ওটা বারবার রিফ্রেশ হয়ে গেছে। তো আমরা মিন গুলোকে দেখাটা আমাদের দরকার। So let us do one thing. So let me 10 এর জন্য একবার করি, জাস্ট একবার রান করলেই হয়ে যাবে। What my plot to. So আমাদের ওই যেটা একটু চলে গেল, যাই হোক আমি একবার চালিয়ে এনে দিচ্ছি। এক মিনিট দাঁড়াও। So run. Fine. Then change the size to 100. Run the entire thing. Run. Shoot. So finally 10,000. Plot 4. Okay, run. Now this is what my means. Notice mostly 10 এর কাছাকাছি সবকটা মিনই গেছে। তার মানে লার্জলি স্যাম্পলের সাইজ বদলালে মিনটা কিন্তু অলওয়েজ পপুলেশনের মিনের দিকে নিয়ে যাচ্ছে। খুব একটা ডিফারেন্স কিছু খুঁজে পাচ্ছি না। বাট সি দ্য ডেভিয়েশনস, আর গেটিং রিডিউসড। দেখো যখন স্যাম্পল সাইজ সবচেয়ে ছোট ছিল
প্রথমবার, তখন আমরা বলছিলাম ডেভিয়েশনটা 0.9, তারপরে যখন একটু বাড়ালাম তার মানে ডেভিয়েশনটা আরেকটু কমলো 0.3, তার মানে আমি যখন আরেকটু বাড়ালাম তখন ডেভিয়েশনটা আরো কমে গেল 0.03। তার মানে হোয়াট আই ইনফার, ইটস ভেরি ইন্টারেস্টিং থিং, যে যদি একটা পপুলেশন থাকে আমার কাছে এরকম, আর আমি যদি স্যাম্পলিং ডিস্ট্রিবিউশনটা ড্র করি, যত স্যাম্পল সাইজটাকে বাড়াবো, স্যাম্পলগুলো বানানোর সময় এনটাকে যত 10, 20 করতে করতে এক সময় এমন অবস্থা হবে যদি স্যাম্পল সাইজটা বিরাট লার্জ হয়ে যায়, তাহলে সব ডেটাগুলো কিন্তু মিনের মধ্যে গিয়ে আটকে যাবে, এর মিনটার সঙ্গে আটকে যাবে। Am I not right? Are you getting what I am saying? Because every time when you are increasing, এইটা আস্তে আস্তে কমছে, রাইট? এর পরের বার আরো কমছে, এরকম হয়ে যাচ্ছে। মানে প্রথমবার এরকম n এর 10, তারপরের বার এইরকম, মানে এরারটা কমে গেল, তারপরের বার এইরকম, মানে এইরকম আরো কমে গেল। এই করতে করতে যখন n ইনফাইনাইটলি লার্জ হবে, তখন আমরা একটা থিওরেম আছে তাকে আমরা বলি সেন্ট্রাল লিমিট থিওরেম, দ্যাট সেজ যে সমস্ত স্যাম্পল মিনগুলো গিয়ে ওই পপুলেশন মিনটার উপরে কনভার্ট করে যাবে, বাট নাথিং কল ইনফিনিটি ইন দ্য রিয়ালিটি। সো অফকোর্স ইউ উইল গেট সার্টেন মানে এরার্স। তার মানে স্যাম্পলিং ডিস্ট্রিবিউশনের যে ছবিটা আমরা আঁকতে চাচ্ছি, এইটা এর কি ইন্ডিকেট করছে, মাঝখানেরটা হচ্ছে মিন অফ দ্য পপুলেশন, and this is called standard error. নর্মালি আমরা এটাকে বলি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পপুলেশনের ক্ষেত্রে, বাট স্যাম্পলিং ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে আমরা বলি স্ট্যান্ডার্ড এরার, হুইচ সিগনিফাইজ যে যত তোমার এন সাইজ বাড়তে থাকবে তোমার এরারটা কমতে থাকবে, এবং যখন এরারটা 0 হয়ে যাবে সব কটা স্যাম্পল গিয়ে এইখানটায় গিয়ে মাইগ্রেট হবে। ইজ দ্যাট ক্লিয়ার টু ইউ? ইয়েস অর নো? প্লিজ টেল মি আউট। Yes, sir. Yes. Now, if you have understood this interesting principle, I am telling you one more very interesting story that will close this discussion. এই যে আমরা আর দিয়ে তোমাদেরকে চোখের সামনে দেখালাম, instead of normal, if I would select any other distribution, all the distribution will give you the same phenomenon. মানে eventually your sampling distribution will become normal and most of the point will converge to the mean if the sample size is good enough. যত বাড়বে তত মিনের দিকে কনভার্জ করবে। See the interesting part, it never depends on population type. It may be normal, population may be something else, population may be binomial, population may be hypergeometric, but if you collect the sample, build the sampling distribution, you will see the same effect. That means sampling distribution টা normal হয়ে যাবে, এবং আর কি হবে, যত n বাড়াতে থাকবে তত তার স্ট্যান্ডার্ড এরারটা কমতে থাকবে। মানে স্যাম্পলিং ডিস্ট্রিবিউশনের ডেভিয়েশনটাই হচ্ছে স্ট্যান্ডার্ড এরার, এবং কমতে থাকবে, which indicates if your sample size is good enough, eventually all your points will converge to the same mean. Okay, now the interesting part is this. Now note down standard deviation. এটা দেখতে পাচ্ছ স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা? I mean, so what is our population deviation? 3 divided by square root of size vector. তার মানে সাইজ ভেক্টরটা কি আছে এখন? হোয়াট ইজ মাই সাইজ ভেক্টর? সাইজ ভি 10, 100, 10,000। ওকে, তার মানে আমি যদি এটা বার করি 3 ডিভাইডেড বাই স্কোয়ার রুট সাইজ ভেক্টর, তিনটে ভ্যালু পাবো। নাও প্লিজ কম্পেয়ার এই তিনটে ভ্যালুর সাথে এই তিনটে ভ্যালুকে কম্পেয়ার করো। আর ইউ গেটিং সাম সিমিলারিটিস? আর ইউ গেটিং সাম সিমিলারিটিস? প্লিজ টেল মি yes or no. Sir. Yes, sir. Therefore, now let us go back to the actual theorem, which will make everything very interesting and inference beautiful. So what is sampling distribution? Distribution of the sample mean. মানে ওই সব স্যাম্পল মিন গুলোকে, এই যে মিন গুলো আমি দেখালাম, এগুলোকে গিয়ে যদি এরকম একটা ডিস্ট্রিবিউশন বানাও, তাহলে দেখতে ওটাকে আমরা বলবো স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন। হোয়াট ইজ স্ট্যান্ডার্ড এরার? স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ দ্য স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন, তার মানে মিন থেকে কত দূরে অ্যাকচুয়ালি ছড়ে যাচ্ছে। Now this is what known as central limit theorem, which is the statistics এর যত আবিষ্কার তার মধ্যে এইটা পৃথিবীকে চালনা করেছে দুর্দান্তভাবে। As sample size becomes large, the sampling distribution becomes a normal distribution with a mean equals to the population mean
and standard deviation is S by root n, and that's what I have done. If you see the R, what I have done, 3 by root over n, n মানে size. তার মানে, you know, the interesting part, if you do not know the population, just collect your samples, create a sampling distribution, and that sampling distribution down the line গিয়ে পপুলেশনের মিনটাকে খুঁজে বার করবে, and তার যে স্ট্যান্ডার্ড এরর সেটা কিন্তু পপুলেশনের যে ডেভিয়েশন তার থেকে তার নিচে স্কোয়ার রুট সাইজ। তার মানে যদি ধরো, ইফ আই সে ইট লাইক দিস, যদি আমি এভাবে কথাটা বলি, পপুলেশনের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যেটা থাকবে সিগমা ডিভাইডেড বাই স্কোয়ার রুট অফ স্যাম্পল সাইজ, একবার 10 নিয়েছি, একবার 100 নিয়েছি, একবার 1000 নিয়েছি, একবার 10,000 নিয়েছি, যত এন বাড়বে নিচের ডিনোমিনেটরটা বাড়বে, তাহলে এই পুরো ভ্যালুটা কমতে থাকে। একটা ফ্র্যাকশনের ডিনোমিনেটর বেড়ে গেলে তার টোটাল ভ্যালুটা কমে যায়। তাহলে যখন এন খুব লার্জ হয়ে যাবে, এই পুরো জিনিসটা খুব ছোট হয়ে যাবে, তার মানে স্ট্যান্ডার্ড এরর কিছু থাকবেই না। তাহলে যদি গোটা পপুলেশনটা নিয়েই স্যাম্পল বানাও, the standard error will be 0 and you will get your population mean. Does it make sense to everybody? Say yes or no. Yes, sir. You do not need to know anything about population, but this tool will give you some kind of a guidance. Okay? And this is what famously known as central limit theorem. Why central limit theorem? The limiting value is going to the central tendency. Limiting value কেন? অসংখ্য যদি করতে থাকো, যত বাড়াবে যত বাড়াবে যত বাড়াবে যত বাড়াবে করতে করতে মিনে গিয়ে পৌঁছাবে। তার মানে লিমিটিং আইডিয়া। কত বাড়াবো? ইনফাইনাইট, যেটা লিমিটিং কনসেপ্ট। অ্যাকচুয়ালি বাস্তবে ইনফাইনাইট বলে কিছু নয় বলে এটাকে আমরা লিমিটিং, দেয়ার আর মেনি ম্যাথমেটিক্স বিহাইন্ড দ্য স্ক্রিন হুইচ ইজ ভেরি ইন্টারেস্টিং, বাট এনিওয়ে এই ক্লাসটা অতটা ইম্পর্টেন্ট নয়। সো গুড, নাও ফিউ মোর থিংস। দিস ইজ কল, দেখো দুটো জিনিস আমি এঁকেছি এখানে। আমরা কিন্তু আর এর মধ্যে গিয়ে স্যাম্পল করেছিলাম। তোমরা আমাকে এখন আর প্রশ্ন করতে পারো, স্যার তার মানে কি আমরা পপুলেশনের মিন জানার জন্য 10 কোটি স্যাম্পল তৈরি করব? নো, উই উইল নট ডু দ্যাট। আমরা একটা সিঙ্গেল স্যাম্পল করবো, আরো মজাদার ঘটনা ঘটবে তাতে, এত কিছুও করতে হবে না। বাট অ্যাটলিস্ট একটা জিনিস তোমরা বুঝেছি যে ভাই যদি এরকম করা যায় তাহলে পপুলেশনের মিনকে না জানলেও জানা যায়। অ্যাটলিস্ট এই আইডিয়াটা আমাদের কাছে ক্লিয়ারলি এসেছে। নাও সো আমরা সবসময় স্যাম্পল কমান্ডটা দিয়ে করছিলাম আরে কাজ। স্যাম্পল কমান্ডটা খুব একটা বিউটিফুল কমান্ড, যেটা অলওয়েজ র্যান্ডামলি ডেটাকে সিলেক্ট করে। সো প্লিজ আন্ডারস্ট্যান্ড দ্য মেন পার্ট অফ সিএলটি ইজ ভেরি ইম্পর্টেন্ট। এই যে কথাটা আমরা বলছি স্যাম্পল সাইজ, দেখো দুটো জিনিস আছে, এটাকে আমরা বলি আইআইডি, আইডেন্টিক্যাল অ্যান্ড ইন্ডিপেন্ডেন্টলি ইন্ডিপেন্ডেন্ট। মানে এই যখন স্যাম্পলিং গুলো করছো একটা আইডেন্টিক্যাল জায়গা থেকে, পপুলেশনটা কিন্তু সেমই আছে। মানে পপুলেশন সেম মানেটা কি? পপুলেশনের ডিস্ট্রিবিউশনের নেচারটা সেমই আছে। সেম থাকা মানে তাই, এটা চেঞ্জ হলে হবে না। তার মানে প্রত্যেকটা স্যাম্পল করা হচ্ছে একটা আইডেন্টিক্যাল ডিস্ট্রিবিউশন থেকে, পপুলেশন থেকে, এবং ইন্ডিপেন্ডেন্টলি তোলা হচ্ছে, মানে একটা তোলার সঙ্গে আরেকটা খুব একটা সম্পর্ক নেই। এবার আমি কি বলেছিলাম, উইথ রিপ্লেসমেন্ট যদি করো তাহলে অ্যাকচুয়ালি দুটো ইন্ডিপেন্ডেন্ট। উইদাউট রিপ্লেসমেন্ট যদি করো তাহলে কি হচ্ছে, যদি ফাইনাইট সাইজের পপুলেশন হয় তাহলে কিন্তু ইন্ডিপেন্ডেন্ট আর হয় না, কারণ প্রবাবিলিটি গুলো চেঞ্জ হতে থাকে। সেই জন্য আমরা উইথ রিপ্লেসমেন্ট দিয়ে করলাম। তার মানে প্লিজ আন্ডারস্ট্যান্ড দ্য অ্যাজাম্পশন ইজ, এই স্যাম্পল যখন বানাচ্ছি তখন আইআইডি কে ফলো করতে হয়। তার মানে আমরা সবাই মিলে যদি স্যাম্পল বানাই, সেম পপুলেশন ডিস্ট্রিবিউশন থেকে তুলতে হবে এবং ইন্ডিপেন্ডেন্টলি তুলতে হবে, একে অপরের সঙ্গে কনসাল্ট করে তুলতে হবে না। সো ইউ আন্ডারস্ট্যান্ড, ইফ দিস অ্যাজাম্পশন ইজ বিং ভায়োলেটেড, that means the CLT will be violated. So whatever conclusion you will derive, everything will become wrong. But most of the project, most of the people never care about any assumption, and all the data are wrong. Most of the final conclusion is wrong. যদি ভালো জায়গায় তুমি পেপার পাঠাবে, দেখবে ওরা এগুলো বার করবে, বার করে বলে দেবে সব ভুল আছে তোমার। But we will not do all those things. It's very interesting. দেখো, it's not hopeless thing. মানে এবার আমরা এটাকে ঠিক করতে থাকবো, আগে সামনের দিকে ঠিক করতে করতে যাবো। আচ্ছা, সো তার মানে এইটা দিয়ে যা কিছু করেছি সবই হচ্ছে আনবায়াসড, কারণ সব র্যান্ডামলি সিলেক্টেড আইআইডি থেকে নিয়ে করেছি, দ্যারফর আনবায়াসড। যদি আনবায়াসড হয় তাহলে এরকম হয়ে যাবে ফিগারটা, এটা বায়াসডের ফিগার। দেখো এই যে পপুলেশন মিন হচ্ছে এইটা, তাহলে স্যাম্পলিং ডিস্ট্রিবিউশনটা এরকম পপুলেশনের মিনের দুধারে থাকবে, যত এন বাড়াবে তত এইটা কমতে কমতে কাছে আসবে, আরো এটা ছোট হয়ে যাবে, এটা আরো ছোট হয়ে যাবে, এটা আরো ছোট হয়ে যাবে, এরকম হবে। বাট যদি আনবায়াসড হয়, মানে ওই যে র্যান্ডামলি ঠিকঠাক সিলেক্ট করলাম না,
বন্ধুর সঙ্গে কথা বলে তুই ওটা নিয়েছিস তো, ওটা পেয়ে গেছিস এটা, তাহলে আমি এটা আমি বানাই, অত খাটবো কেন, তাহলে ওইটা তুমি নিয়ে নিলে। তাহলে এটাকে বলি বায়াসড স্যাম্পল। বায়াসড স্যাম্পল হলে দেখো ইটস গেটিং ডিস্টর্ট, অন্যদিকে চলে যাচ্ছে, হয়তো এটাও নর্মাল হবে কিন্তু মিন থেকে অনেকটা ফ্লাকচুয়েট হয়ে এখানে চলে আসছে। সুতরাং এর উপর বেস করে যে কনক্লুশন করতে যাবে তুমি বলবে এই মিনটা সেম, তা কিন্তু মোটে হচ্ছে না। সো ইউ শুড বি ভেরি কেয়ারফুল। অ্যান্ড দ্য সেকেন্ড থিং ইজ দ্যাট এইটা দিস ইজ কল্ড, এইটা হচ্ছে স্যাম্পল সাইজের উপর নির্ভর করছে। যত স্যাম্পল সাইজ তোমার বাড়বে তত তোমার কি হবে, প্রিসাইজ হয়ে যাবে এই জিনিসটা। যত স্যাম্পল সাইজ কম থাকবে তখন ইমপ্রেসাইজ থাকবে। তার মানে প্রিসাইজ হওয়াটাই ভালো। তার মানে আইডিয়ালি স্যাম্পল যদি লার্জ হয়, your sampling distribution will become very precise and your mean is more accurate in that case because the standard error is less. So these are the important things which you need to remember while doing so. Now, so this indicates a large sample because large sample will have less standard error, and this imprecise it's a small sample because this indicates a very large deviation. Is that clear to everybody? Please say me yes or no. Any question? Yes, sir. Great. Now, let me connect it with the hypothesis. এইবার আমরা হাইপোথিসিস সঙ্গে এটাকে কানেক্ট করব, তাহলেই আমরা দেখব একটা সত্যিকারের রিসার্চ কোশ্চেন কিভাবে আমরা ডেটা দিয়ে ওই জেনারেলাইজ থিওরিটার দিকে আগাতে পারি। সবাই এতটুকু বুঝে গেলে এইবার একটা হেভি ইন্টারেস্টিং ট্রিক আছে। এবার সেই ট্রিকটা এর পরের অংশটা আমরা ক্লাসে যখন অঙ্ক করবো মানে প্রোগ্রাম লিখে লিখে করবো, কিন্তু ট্রিকটা আমি আজকে ভালো করে বলছি যে কি ট্রিকে আমাদের কাজ হবে। দেখো এবার মজার জিনিসটা হচ্ছে এইরকম, এবার তোমার কাছে রিয়ালিটি কি আছে, ইউ হ্যাভ এ সিঙ্গেল স্যাম্পল, 50টা ছাত্রর থেকে ডেটা কালেক্ট করেছো, 50টা স্পিসিসের ডেটা কালেক্ট করেছো। নাও ইউ ডোন্ট নো দ্য এন্টায়ার পপুলেশন, তুমি আর বারবার স্যাম্পল করতেও পারবে না বিকজ ইটস টু টিডিয়াস। যদি তাই করতে হতো তাহলে স্ট্যাটিস্টিক্সের দরকার কি ছিল। নাও ইউ ক্যান ফাইন্ড আউট এ মিন, ওকে। নাও ইফ ইউ ক্যান ফাইন্ড আউট দ্য স্যাম্পল মিন and if it is IID মেনটেন হচ্ছে, ঠিকঠাক ভাবে স্যাম্পল হচ্ছে, তাহলে আমরা কি বলতে পারি, ভাই এর যে স্যাম্পলিং ডিস্ট্রিবিউশনটা যদি আমি ছবি আঁকতাম তার মিনটা কিন্তু এর মিনটাই হতো। am I right or not? Am I right or not? Yes, sir. Okay. Now, another part is that এর যে মিনটা হতো, তাহলে এরকম একটা ধরো এর মিন 10 পেয়েছো, তার মানে 10-এর একটা নর্মাল ডিস্ট্রিবিউশন তোমার কাছে আছে। এবার আমি কি করব, এবার আমার যে কাজটা এখন হবে, এর স্ট্যান্ডার্ড এরারটা আমরা বার করতে পারি। কিভাবে স্ট্যান্ডার্ড এরারটা বার করব? স্ট্যান্ডার্ড এরারটা কি, সিগমা ডিভাইডেড বাই √n। √nটা তুমি জানো তোমার স্যাম্পলের সাইজ, কিন্তু সিগমাটা তুমি জানো না, কারণ তুমি পপুলেশনটাকে তো জানো না। এই সিগমাটা লং রানে গিয়ে তোমার আমাদের যে স্যাম্পল মিন আছে, সরি স্যাম্পলের যে ডেভিয়েশন থাকে, স্যাম্পলের ভেতরেও তো একটা ডেভিয়েশন আছে, প্রত্যেকটা স্যাম্পলেরও ডেটা পয়েন্ট আছে, মানে তারও ডেভিয়েশন আছে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ দ্য স্যাম্পল দ্যাট ডিভাইডেড বাই, এই যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ দ্য স্যাম্পলটা বলছি, এই যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, এই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ডিভাইডেড বাই √n হয় না, √n-1 হয়। ইউ ডু নট নিড টু রিমেম্বার দিস রাইট নাও। দেখো যদি ভালো করে বোঝো তফাৎটা কি হলো, যদি তুমি এর সিগমাটা জানতে, এর স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা এ নয়, মানে অরিজিনাল পপুলেশনের সিগমাটা যদি জানতে, এটা তো স্যাম্পলিং, অরিজিনাল পপুলেশনের সিগমা জানলে পরে তুমি ডাইরেক্টলি বলে দিতে পারবে যে স্যাম্পলিং ডিস্ট্রিবিউশনের এরারটা হবে সিগমা বাই √n। এটা এখান থেকে পাচ্ছ সিগমাটা, √nটা পাচ্ছ হচ্ছে গিয়ে এই স্যাম্পল সাইজ থেকে। কিন্তু দেখো এইখান থেকে কিচ্ছু আসছে না, তাহলে এইটা তোমার কাছে নেই। এইটার একটা অ্যাপ্রক্সিমেট ভ্যালু আছে, সেটা হচ্ছে সিগমা। এর বদলে, এইটার বদলে আমরা একটা ফর্মুলা ইউজ করি, সেটা হচ্ছে √n/n-1 ইন্টু SDV অফ দ্য স্যাম্পল। মানে স্যাম্পলের যে SDVটা, সেটার সঙ্গে একটা কারেক্টিং ফ্যাক্টর অ্যাড করলে ওটা লং রানে গিয়ে সিগমাকে অ্যাপ্রোচ করে। ডোন্ট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দিস রাইট নাও, I need to explain a hell lot of things to make it, but that is very interesting and clear. কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, যদি আমার সিগমাটা না থাকার জন্য আমি বলবো
যে আমার যে স্যাম্পলিং ডিস্ট্রিবিউশনটা আছে তার মিনটাকেও আমি পাবো এবং স্ট্যান্ডার্ড এরারটাকেও আমি এইভাবে ক্যালকুলেট করতে পারবো কিভাবে এর স্যাম্পলের এসডিভিটাকে বার করব, করে তারপরে আমি এটাকে রুট ওভার এই ফ্যাক্টরটাকে দিয়ে মাল্টিপ্লাই করলে আমার বেরিয়ে যাবে এর ফাইনাল মানে কোন দিকে যাচ্ছে স্যাম্পলিং এর স্ট্যান্ডার্ড রেটটা আমরা এই ফর্মুলা দিয়ে বার করি, ঠিক আছে? কিন্তু শোনো, তোমাকে এত কিছু করতে হবে না, আর ইজ দেয়ার ফর ইউ, ইট উইল ক্যালকুলেট এভরিথিং ফর ইউ। বাট আই হোপ ইট ইজ ক্লিয়ার যে কি আমরা কিন্তু পপুলেশন সম্বন্ধে কিচ্ছু বলছি না, এভরিথিং আই এম টকিং অ্যাবাউট মাই স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন বিকজ পপুলেশন ইজ আননোন টু মি। ওকে, ইজ দ্যাট ক্লিয়ার till now? Is that clear till now? Please say me yes or no. Yes, sir. Now the final touch. Now, so this is what my sampling distribution which I know. Okay, now I get a sample here. This is what my sample mean. Now the question is sample mean. মজা হচ্ছে ধরো এই মিনটা হচ্ছে গিয়ে ধরো 10। নাও ইন ইওর স্যাম্পল তুমি পেয়েছো 9.97। ওকে, সো হোয়াট ইট মিনস, এবার এই স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন মানে কি বিভিন্ন জনের স্যাম্পলের মিনগুলো এখানে 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 বসে আছে বিভিন্ন জায়গায়, রাইট? মজা হচ্ছে যে কোনো জায়গায় কিন্তু বসতে পারে, কিন্তু এই 10-এর আশেপাশে সবচেয়ে বেশি সংখ্যক স্যাম্পলের মিনগুলো থাকবে। তাহলে ইফ আই সে নাও সে দিস ইজ হোয়াট ইউ গট, এই পয়েন্টটা তুমি পেয়েছো তোমার স্যাম্পল, যেটা স্যাম্পলিং ডিস্ট্রিবিউশনের থেকে বেশ কিছুটা দূরে। সো ইট মে বি সামথিং লেটস সে 10, ধরো 10, এইটা তুমি পেয়েছো ধরো 7, সো দিস ইজ 7, মানে এইটা 7 আর এটা হচ্ছে 10, 7 মানে এটা 7, এটা 10। ইজ দ্যাট ক্লিয়ার টু এভরিবডি? তার মানে এদের মধ্যে একটা দূরত্ব তৈরি হয়েছে, 3 ডিফারেন্স। দিস ইজ দ্য ডিফারেন্স। ইজ দ্যাট ক্লিয়ার? ইজ দ্যাট ক্লিয়ার Yes, টু sir. এভরিবডি? Now Yes, this sir. difference is known as effect. Now the question is, let us assume my sample is created from the population. Okay, is that clear? This is what the population, which I don't know right now. This is what the population distribution, which I don't know right now. What I know, only the sample. Let's say এটা 10, পপুলেশনে 10, let's assume, জানো না ঠিক আছে, let's for the time being assume 10. Now মজাটা হচ্ছে যে তোমার যে স্যাম্পলটা আছে সেই স্যাম্পলটা দিচ্ছে 7, তার মানে আমার অ্যাজাম্পশনটা কি, assume the sample is created from the population, এটা যদি আমি assume করি তাহলে যদি আমি 7 পাই তাহলে there must be some difference between actual mean and your sample mean, and that is what known as effect. Effect মানে pop mean minus sample mean. Am I right? Now ধরো এই এফেক্টটা যদি সত্যি এটা এফেক্ট মানে যদি সত্যি এই মানে এফেক্টটা খুব লার্জ হয়, এই পপ মিন মাইনাস স্যাম্পল মিনটা যদি ভেরি লার্জ একটা ভ্যালু হয়, তাহলে কিন্তু দুটো জিনিস ঘটতে পারে। একটা কি, আমার এই অ্যাজাম্পশনটাই ভুল, যদি সেম জায়গা থেকে আসতো অ্যাকর্ডিং টু দ্য সেন্ট্রাল লিমিট থিওরেম ওটা খুব কাছাকাছি হওয়া উচিত ছিল, কিন্তু এতটা ডিস্টেন্স পাওয়া যাচ্ছে মানে ইট লুকস লাইক কি এই অ্যাজাম্পশনটার মধ্যে একটা ভুল কিছু হচ্ছে, রাইট? আবার এটাও হতে পারে অ্যাজাম্পশনটা কারেক্ট, যেহেতু এটা একটা প্রবাবিলিস্টিক ইভেন্ট, অনেক দূরে দূরেও তো কিছু কিছু পয়েন্ট পড়বে রে বাবা, তার মানে সেটা সেই কারণে হয়েছে। দুটোই কারণ হতে পারে, একটা হচ্ছে ইওর অ্যাজাম্পশন ইজ রং, আরেকটা হচ্ছে যেহেতু এটা একটা প্রবাবিলিস্টিক ইভেন্ট সেজন্য তোমার আনলাকিলি তোমার স্যাম্পলটা অনেক দূরের পয়েন্টটাকেই খুঁজে পেয়েছে। এম আই রাইট অর নট? এটা হতেই পারে, বিকজ ইটস এ র্যান্ডম ফেনোমেনন, তুমি আনফরচুনেট তুমি এখান থেকে খুঁজে পেয়েছো। সো দেয়ারফর ইওর এফেক্ট ইজ লার্জ। এখন কোশ্চেন হচ্ছে হোয়াট ইজ এফেক্ট? এই ডিফারেন্সটাই কি শুধু এফেক্ট?
শুধু এই ডিফারেন্সটা এফেক্ট নয়। কেন এফেক্ট নয়? দ্য রিজন ইজ, ধরো অনেক দূর থেকে একটা শব্দ শুনতে পাচ্ছ তুমি, রাইট? ধরো তোমার বাড়ির থেকে 2 কিলোমিটার দূরে দুর্গাপূজার একটা ঢাক বাজছে, ঢোল। নাও দ্য কোশ্চেন ইজ, তুমি ঢোলটা শুনতে পাচ্ছ, বেশ জোরে আওয়াজ হচ্ছে, সো এফেক্ট ইজ ভেরি হাই। এফেক্ট ইজ ভেরি হাই, হুইচ মিনস যে ভাই এতটা জোরে ঢোল বাজছে মানে ওই জায়গাটাতে নিশ্চয়ই ঢোল বাজছে, বাকি জায়গাগুলোতে কিছু হচ্ছে না, তার মানে ওই জায়গাটা অন্যান্য জায়গাগুলো থেকে আলাদা, তাই জন্য আওয়াজটা তোমার কানে আসছে। আরেকটা কারণে এই এফেক্টটা হাই বলাটা তো সহজ নয়। যদি মনে করো পুরো 2 কিলোমিটার রাস্তার মধ্যে প্রচুর নয়েজ থাকে, অনেক গাড়ি ঘোড়া কোলাহল হতে থাকে, বাকি ঠাকুর বিসর্জন যাচ্ছে, হ্যান যাচ্ছে, ত্যান যাচ্ছে, তাহলে 2 কিলোমিটার দূরে পুজোর ঢাক আর মাঝখানের নয়েজ, এই নয়েজটার জন্য কিন্তু আওয়াজটারও বেড়ে যেতে পারে। হয়তো আওয়াজটা অ্যাকচুয়ালি ঢাকের সঙ্গে আরো অন্যান্য নয়েজ মিলে যাচ্ছে, তার মানে অ্যাকচুয়াল এফেক্টটা যদি নয়েজ খুব বেশি হয়ে যায়, তাহলে এফেক্টটা কিন্তু যদি লার্জ হয়, মনে করো যে এফেক্ট ইজ ভেরি লার্জ, এফেক্ট ইজ লার্জ and noise is also large, then you will not distinguish whether the effect is coming because of the noise or not. Am I right? Am I right or not? Yes, sir. But if other thing happens, the noise is less, effect is large, probably the reason is ওই জায়গাটা অন্য জায়গা থেকে আলাদা। Am I not right? So Yes, sir. if you calculate this effect divided by the noise, if that figure is large, that means it's a real effect. If noise is very less, যত নয়েজ কমবে এই রেশিওটা কি হবে, বাড়বে না কমবে? বাড়বে। তার মানে যত নয়েজ কমতে থাকবে তত এফেক্ট বাড়তে থাকবে, আবার যত নয়েজ বাড়বে এফেক্ট কম হতে থাকবে। তার মানে শুধু এফেক্টটা এই দুটোকে মাইনাস করলে হবে না, এই দুটো মাইনাস ডিভাইডেড বাই দ্য স্ট্যান্ডার্ড এরার। তার মানে স্ট্যান্ডার্ড এরার যদি বেশি হয়, স্ট্যান্ডার্ড এরার বেশি হয় মানে তোমার স্যাম্পল সাইজটা ছোট, তাই স্ট্যান্ডার্ড এরার খুব বেড়ে যাচ্ছে। সেজন্য প্রবাবলি তুমি ঠিকঠাক প্রিসাইজ জিনিস পাচ্ছ না। ইমপ্রিসাইজ হলে ইভেন দো ইট ইজ ভেরি মাচ ডিস্ট্যান্ট, but since you have a low sample size, you have larger standard error, noise is high, effect is not as good. যদিও সেটা 3, তার মানে 3 বাই স্ট্যান্ডার্ড এরার যদি √2 হয়, তাহলে 3 বাই স্ট্যান্ডার্ড এরার যদি √5 হয়, তাহলে এইটা কিন্তু বেটার, কারণ স্ট্যান্ডার্ড এরারটা কম, তার মানে এটা মোর এফেক্ট। সো এফেক্ট মানে হচ্ছে এদের ডিফারেন্স ডিভাইডেড বাই দ্য স্ট্যান্ডার্ড এরার। এই রেশিওটা খুব বড় হলে আমরা কি অ্যাজাম্পশন করতে পারি? একটা সিঙ্গুলার অ্যাজাম্পশন করতে পারি, সেটা হচ্ছে এরকম যে এফেক্ট রিয়েলি এক্সিস্ট, দ্য এফেক্ট রিয়েলি এক্সিস্ট। তার মানে দিস ইজ কল্ড স্ট্যাটিস্টিক ভ্যালু। ইটস ভেরি সিম্পল আইডিয়া, ইজ ইকুয়ালস টু your effect divided by the noise. What is effect? Pop mean minus samp mean divided by standard error of the distribution. So that means এই রেশিওটা যদি খুব লার্জ হয়, তার মানে এইবার আমরা এইটা রেশিওটা দিয়ে যদি দেখি, এবার ধরো এই রেশিওটা এখানে এসে পৌঁছালো, তাহলে ধরো এইটা স্টুডেন্ট, এটা হচ্ছে স্টুডেন্ট S1, এর স্যাম্পলটা এখানে পাওয়া গেছে, ঠিক আছে, এর স্যাম্পলটা এখানে পাওয়া গেছে, এর স্যাম্পলটা এখানে পাওয়া গেছে, এর স্যাম্পলটা এখানে পাওয়া গেছে, রাইট? তাহলে আমাকে বলো দিস ইজ S1, এটা ধরো S1, এটা S2, এটা S3, এটা S4। ক্যান এনিবডি টেল মি কার স্যাম্পল থেকে বলা যায় হোয়াট ইজ আওয়ার হাইপোথিসিস? Hypothesis is all samples are generated from same population. এই পপুলেশনটা থেকে জেনারেটেড। তাহলে এই ছবিটা দেখে আমাকে বলো কোন লোকটা বলতে সবচেয়ে বেশি সম্ভাবনা কার আছে বলবে যে হাইপোথিসিস ইজ রং? কে বলবে? চারজনের মধ্যে। ভেরি নাইস, ইউ লার্নড এভরিথিং। So the location of S4 is much further. So the point is, but that is not sure, it's a probabilistic thing, because এই জিনিসটা কিন্তু এইরকম ভাবে চলতেই থাকবে, ছোট হয়ে যেতেই থাকবে, শেষ নেই। তবে there is chance কি S4 এ গিয়েও পড়বে, but that is very improbable event. একবার তুমি স্যাম্পল পেয়েছো, সেটাই এতটা improbable, so we will say this is not natural,
সুতরাং there is a high chance the S4 sample is coming from the different place. Am I right? S3 স্যাম্পলটা তাও বাইরে আছে, তার মানে লেটস সে আই হ্যাভ গিভেন ইউ সাম মার্কার, এখানে একটা আমি মার্কার দিচ্ছি, এই মার্কারটা দিলাম। হ্যাঁ, আমি বলছি যার স্যাম্পল এই মার্কারের ডান দিকে যাবে তারটাকে আমি বলে দেবো ভাই তোমারটা কিন্তু অ্যাকচুয়ালি এই ডিস্ট্রিবিউশনের নয়, বিকজ ইউ হ্যাভ এ ভেরি লার্জার এফেক্ট। এফেক্ট মানে কি? এফেক্ট বাই নয়েজ, শুধু এফেক্ট নয়, মানে এটাকে আমরা বলি স্ট্যাটিস্টিক ভ্যালু। ইউ হ্যাভ এ ভেরি লার্জ, এটা হচ্ছে স্ট্যাটিস্টিক ভ্যালু। ধরো এটার নাম দিচ্ছি টি ভ্যালু। সো আমি বলে দিলাম এটা ধরো 0.5 সামথিং। আমি বললাম 0.5 এর ডান দিকে যারা যাবে, 0.5 এর ডান দিকে যারা যাবে, তার মানে there is a chance এর ডান দিকের গুলোকে আমরা বলবো রিজেক্ট ইউর হাইপোথিসিস, because your hypothesis is not, whatever assumption you have done in your hypothesis, that is not true. That means reject your hypothesis. So this is called null hypothesis. What is null hypothesis? The status quo situation. What is the status quo situation? Your sample, let's assume my sample is actually coming from the population. There is no change. দেখো তুমি একটা ওষুধ বানিয়েছো, এক্সিস্টিং সিস্টেম কি আছে? তুমি একটা কেমিক্যাল রিঅ্যাকশন করছো নতুন ধরনের, এক্সিস্টিং সিস্টেম ওই রিঅ্যাকশনটা কেউ করেনি, তুমি বলছো এটার এফিকেসি অনেক হাই। তার মানে প্রথমে আমরা অ্যাজিউম করবো লেটস সে মাই নিউ ড্রাগ, মাই নিউ কম্পাউন্ড is as good as same as the existing one. This is my null hypothesis. Okay, so what is my null hypothesis? My result is same as previous result. What is previous result? That is what the population historically ache. So my result is my sample result. Let's assume they are same, but if you notice the t value, which is right side the threshold value, থ্রেশহোল্ডটা কেউ দিয়েছে, আমি পরে বলবো থ্রেশহোল্ড কিভাবে নেয়। তার মানে উই উইল রিজেক্ট আওয়ার অ্যাজাম্পশন। তো ইউর ফার্স্ট অ্যাজাম্পশন ইজ হোয়াট এভার ইউ হ্যাভ ইনভেন্টেড, হোয়াট এভার মডেল ইউ হ্যাভ জেনারেটেড, যে পদ্ধতিতে তুমি পড়াচ্ছ, ধরো এডুকেশন সেক্টরে নতুন পদ্ধতিতে পড়াচ্ছ, তুমি বলছো আমার পদ্ধতি তোমার আগেরটার থেকে বেটার, বাট আওয়ার ফার্স্ট অ্যাজাম্পশন অফ নাল হাইপোথিসিস, নো ইটস নট বেটার, ইটস সেম। নাও আই উইল কালেক্ট মাই স্যাম্পল, রেজাল্ট দেখবো বাচ্চাদের পড়িয়ে, এবং দেখবো যে সেটা যদি এই থ্রেশহোল্ড ভ্যালু ডান দিকে চলে যায়, তার মানে ও মাই অ্যাজাম্পশন ইজ রং। কারণ থ্রেশহোল্ডের বাইরে গেলে আমি বলবো আমার অ্যাজাম্পশনটা রং। যদি তা থ্রেশহোল্ডের ভেতরে পড়তো আমি কিন্তু বলবো না আমার অ্যাজাম্পশনটা রং, তার মানে মাই অ্যাজাম্পশন ইজ স্টিল ট্রু। তার মানে ইওর সিস্টেম এখনো তোমার যে আগের মতোই আছে, অত ভালো হয়নি। নাও যত থ্রেশহোল্ডকে কেউ ডান দিকে সরাবে তত বেশি তোমার নাল হাইপোথিসিসকে রিজেক্ট করার চান্স কমতে থাকবে। এম আই রাইট? যত তুমি ডান দিকে শিফট করবে লাইনটাকে, তত তোমার এক্সিস্টিং সিস্টেমকে ভুল বলার যে টেন্ডেন্সি সেটা কমে যাবে। Am I right? Yes, sir. So therefore this threshold value is very very important. Now one final important thing, এই গ্রাফটার মধ্যে যদি এইটা থ্রেশহোল্ড ভ্যালু হয়, প্লিজ আন্ডারস্ট্যান্ড ইট ভেরি ওয়েল। মনে করো তুমি এখানে পেয়েছো এই রিজিয়নটাকে আমরা বলি, এই যে ডান দিকে যে রিজিয়নটা, এটার নাম হচ্ছে রিজেকশন রিজিয়ন। ইফ এনি স্যাম্পল কামস হিয়ার ইন দিস জোন, we call null hypothesis is rejected. If any point which is coming here in this direction, we call null hypothesis is not rejected. Do not reject null hypothesis. That doesn't mean that alternate hypothesis is correct. What I'm saying is, ডান দিকে গেলে reject your null hypothesis, তার মানে তুমি যেটা বানিয়েছো সেটা আলাদাই, আর বাদিকে গেলে আমি বলছি তুমি যেটা বানিয়েছো সেটা আলাদা নয়। রাইট? জাস্ট এইটুকু বলছি, ওরটা ভালো খারাপ এসব বলছি না। তুমি যেটা বানিয়েছো সেটা তুমি অ্যাজাম্পশন কি সেম, তাহলে ডান দিকে পড়া মানে সেম নয়। তাহলে কিন্তু ন্যাচারাল প্রসেস বলে এই পয়েন্টটা কিন্তু এখানে হতেই পারতো, থাকতেই পারতো, মানে এটা তো একটা চান্স, একটা রিস্ক ফ্যাক্টর হলো কি না? কারণ কিছু স্যাম্পল তো এখানেও থাকবে, বিকজ দ্যাট ইজ হোয়াট দ্য ডিস্ট্রিবিউশন ইজ সেইং। সো whenever you are rejecting the null hypothesis, always there is certain risk. কতটুকু রিস্ক? যদি তোমার পয়েন্টটা এখানে পড়ে তাহলে এতটুকু রিস্ক, মানে তুমি জোর করে বাদ দিলে, মানে তুমি অ্যাকচুয়ালি এইটুকু রিস্ক দিলে, কারণ এর মধ্যে তো পড়তেই পারে। নাল হাইপোথিসিস ট্রু, তা সত্ত্বেও পয়েন্ট আনফরচুনেটলি এখানে পড়তে পারে। সো তার মানে when you are rejecting your null hypothesis, always there is certain risk, but if that is beyond your threshold value, what your employer has said, ওই রিস্কটা তুমি নিতেই পারো ভাই, it's a probabilistic world, so you can take a little bit of risk. Now how little, that will be driven by this threshold value.
So we will discuss this threshold with an example, and we will solve a full case study on two sample t-test and paired t-test real case study. Next day আমরা ক্লাসে করব। প্লিজ এই পুরো জিনিসটা যেটা আমি এখন বোঝালাম, ইট ইজ দ্য বেস অ্যান্ড ব্যাকবোন অফ অল দ্য থিংস। তারপরে যেটা আছে, একটা করে কোড লিখবো, ভেতরে এই ঘটনাগুলো ঘটবে, ফটাফট এফেক্ট ক্যালকুলেট হবে, নয়েজ ক্যালকুলেট হবে, কত থ্রেশহোল্ডটা তোমাকে ঠিক করে দিতে হবে। থ্রেশহোল্ড যদি মনে করো ওষুধের ইন্ডাস্ট্রি হয়, যেহেতু ওষুধ মানুষ লাইফ নিয়ে ডিল করে, তার থ্রেশহোল্ডটা অনেক ডান দিকে থাকবে, কারণ রিস্কটা অনেক কম নিতে হবে সেক্ষেত্রে। এবার অন্য এডুকেশন সেক্টরে হলে থ্রেশহোল্ডটা একটু ছোট বলে লেভেল অফ সিগনিফিকেন্স। Yes, that is what known as level of significance. We will talk about level of significance. It's very important. So please understand. Few more very important things. Every statistical testing is fully depends on IID, identical and independently distributed data. If that assumption is getting violated, that's gone. So if that assumption is violated, we call that is a non-parametric statistical testing start hobe tokon. So what I have discussed right now, parametric statistical test. What is parametric statistical test? In the background, there is a distribution, an identical distribution. So তার মানে parameter is defined. What is parameter? Population. তার মানে population is well defined. তার মানে population is an IID. Then all the test is known as parametric test. যখন দেখবে পেছনে কোনো distribution নেই, তার মানে IID আর নেই. So that becomes a non-parametric testing. So we will discuss t-test in terms of both parametric and non-parametric. যখন non-parametric করি তাকে আমরা বলি উইলকক্সিন টেস্ট, যেটা মানে আমাদের কাজে লাগে। আমরা একটা সত্যিকারের কেস স্টাডিও করেছিলাম আগের ক্লাসে স্টুডেন্টদের ওপর। ইটস ভেরি ইন্টারেস্টিং কেস স্টাডি, হাউ টু মেজার এফিকেসি অফ এ ক্লাসরুম। সেটা আমাদের একটা ছোট্ট রিপোর্ট, সেটা আমরা ক্লাসে দেখাবো যে ওয়েন রিয়ালিটিতে গিয়ে বহু জায়গায় আমাদের নন প্যারামেট্রিক টেস্টিং করতে হয়, বিকজ দেয়ার আর সিচুয়েশন ওয়েন নো ডিস্ট্রিবিউশন ইজ অ্যাভেলেবেল, মানে এক্সিস্টই করেন না। মেইনলি র্যাঙ্কিং বেস টেস্টগুলো এরকম হয়। আমরা একটা তোমাদের সত্যিকারের ডেটা দিয়ে কেস দেখাবো, যেটা আমরা আমাদের ইউনিভার্সিটি স্টুডেন্টদের উপর চালানো হয়েছিল। এনিওয়ে, সো ইউ হ্যাভ আন্ডারস্টুড ফিউ থিংস। হোয়াট ইজ স্যাম্পল? ইম্পর্টেন্ট থিং, স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন কিভাবে বানাচ্ছি, সেন্ট্রাল লিমিট থিওরেম, লং রান স্যাম্পলিং ডিস্ট্রিবিউশনের মিনটা পপুলেশনের মিন হবে, অ্যান্ড ফাইনালি হাইপোথিসিস টেস্টিং। সেখানে আমরা গিয়ে কি করব, আমরা এফেক্ট বার করব আর নয়েজ বার করব, দুটোকে রেশিও নেব। এই রেশিওটা থ্রেশহোল্ড ভ্যালু ডান দিকে থাকলে পরে রিজেক্ট করব, আর বাঁ দিকে থাকলে বলে রিজেক্ট করব না। বাস, দ্যাটস ইট। দিস ইজ হোয়াট দ্য ব্যাকবোন। অ্যান্ড যখন কোনো ডিস্ট্রিবিউশন থাকবে না, এই সব কিছু হাওয়া হয়ে যাবে, তখন আমাদের নন প্যারামেট্রিক টেস্টিং আসবে, হুইচ ইজ এগেইন দেয়ার আর সার্টেন রুলস। সো নেক্সট স্টেপ, উই উইল সলভ এ প্রবলেম অন 3-4 রকমের টি টেস্ট একসঙ্গে সলভ করবো এই কনসেপ্টটার উপর বেস করে। ইজ দ্যাট ক্লিয়ার টু এভরিবডি? প্লিজ সে মি ইয়েস অর নো। এনি কোশ্চেন? হাউ মেনি? কারো কি মনে হচ্ছে ইটস ভেরি ব্যাড, মানে খুব বাজে কঠিন কিছু মনে হলো? ইজ দ্যাট সামথিং ভেরি ডিফিকাল্ট? কারা কারা আছো? নাও লেট মি টেক দ্য রোল। স্যার ডিফিকাল্ট না, বাট স্টাডি করতে অনেকটা স্টাডি করতে হবে। অ্যাকচুয়ালি কি অনেক স্টাডি করতে হবে? কিছুই তো নেই, অল্প কটাই জিনিস আছে। জাস্ট ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড স্মল থিংস। বই পড়লে পাগল হয়ে যাবে, বিকজ দেয়ার আর হিউজ চ্যাপ্টার্স। দেন ভেবে ভেবে করতে হবে। যখন আমরা প্রবলেম করবো ক্লাসের মধ্যে, কাল পরের দিন যখন প্রোগ্রামটা লিখবো, এই সব কথাগুলো আবার আসবে। তখন এক্স্যাক্টলি কিভাবে ক্যালকুলেশনটা হচ্ছে দেখতে থাকবে তোমরা। কোথায় এফেক্ট বার করছি, কোথায় নয়েজ বার করছি, কোথায় ডিভাইড করছি, কোথায় থ্রেশহোল্ড ভ্যালু নিচ্ছি, ফাটাস করে কি করে নাল হাইপোথিসিসটা রিজেক্ট করছি। ক্লিয়ার? টেস্টে আমরা কি করি, অ্যাকচুয়ালি আউটকাম কি টি টেস্টের? হ্যাঁ, টি টেস্টের আউটকামটা কি আসবে? টি টেস্টের আউটকাম, প্রতিটা টেস্টে যেমন তুমি ধরো সাপোজ ধরো একটা এক্সাম্পল বলেছিলাম, কি বলেছিলাম যে একটা সেই কি যেন নাম, ওয়েট কমানোর একটা ওষুধ। এই ওয়েট কমানোর ওষুধটা তুমি দুটো গ্রুপ ভাগ করলে, একটা কন্ট্রোল আর একটা হচ্ছে ওষুধের মানে ট্রিটমেন্ট গ্রুপ। আমি 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 একটু বেরিয়ে যাচ্ছি, কারণ প্রচন্ড ঠান্ডারই হচ্ছে এদিকে। ওকে ফাইন। বৃষ্টি পড়ছে, ঠান্ডা। কোশ্চেনটা কে করলো? আপনি নয় তো? না না, আমি রাখি। দাঁড়ান এক মিনিট রাখি। তার আগে আমি লেট মি জিনিসটা কে বেরোচ্ছেন বললেন, আমি জাস্ট একটুখানি অ্যাটেন্ডেন্সটা। আমি বিধান। এক সেকেন্ড। হ্যাঁ, রাজিকুল তুমি আছো?
রাখিজুল। হ্যাঁ রাকিজুল তুমি আছো, ওয়াই। দেন জয়ন্ত আছো আমি জানি, কুমার স্বপ্নাদেব আছে আমি জানি, একসময় মানে ছিল। আছি। সঞ্চয়িতা দাস আছো, আমি প্রথমে দেখেছিলাম। বিধান চন্দ্র আছো, অঙ্কিতা হাজরা বালাল আছো নিশ্চয়ই, আমি দেখেছিলাম একবার। বিশ্ববা আছো নিশ্চয়ই, আমি দেখেছিলাম। রাকিজুল, রাজকুমার, প্রথমে রাজকুমার, রাজকুমার আছো তো? হ্যাঁ গ্রেট, আজকে সবাই প্রেজেন্ট। ফাইন, গুড। সো ওকে, আপনি এবার বেরোতে পারেন। কারো কোনো যাদের কোশ্চেন নেই ইউ ক্যান লিভ, যার কোশ্চেন আছে প্লিজ স্টে। ওকে, হ্যাঁ কি কোশ্চেন করেছিলে? এনিবডি ক্যান গিভ মি দ্য কোশ্চেন ফ্রম এনি ডোমেন। যার যা ডোমেনের থেকে কোথায় কি করতে হবে আমাকে জিজ্ঞাসা করতে পারে, এনিথিং। কি একটা কি কোশ্চেন করেছিল আমি আর শুনতে পাচ্ছি না। রাখিজুল টি টেস্টের আউটকাম কি? দেখো এইটা টি টেস্টে আমরা অনেক কিছু করি, সেটা আমরা পরপর বলবো সব। পুরো এক্সপেরিমেন্টের মধ্যে আমি জাস্ট বলে দিচ্ছি টি টেস্ট কি করে। প্রাইমারিলি তোমার, দেখি আমার এটা, তুমি দেখতে পাচ্ছ আমার স্ক্রিনটা? হ্যাঁ স্যার দেখতে পাচ্ছি। সাপোজ এটা তোমার, তুমি কোন সাবজেক্ট? তুমি নর্মালি টি টেস্টের অ্যাপ্লিকেশনটা বেশি থাকে হচ্ছে সোশ্যাল সায়েন্স, বায়োলজি, ফিজিক্সও থাকতে পারে। আমি একটা এক্সাম্পল দিয়ে বলছি। সো সাপোজ ইউ হ্যাভ ক্রিয়েটেড 2 গ্রুপস, ওকে, মানে এগ্রিকালচার এসব জায়গায় প্রচুর থাকে। নাও এই গ্রুপ দুটো, তুমি দুটো ধরনের, একটাকে নাম দিচ্ছ ট্রিটমেন্ট গ্রুপ, ওকে, এটা ট্রিটমেন্ট গ্রুপ, আর এটাকে নাম দিচ্ছি কন্ট্রোল গ্রুপ। এবার মেডিসিনাল একটা ড্রাগ একেও অ্যাপ্লাই করা হয়েছে, একেও অ্যাপ্লাই করা হচ্ছে। ধরো গ্রোথ হরমোনের টেস্টিং হচ্ছে। সো তার মানে এখানে যে স্যাম্পেলগুলো আছে, এই স্যাম্পল, এইখানে মেম্বার, এখানেও কিছু মেম্বার আছে, এদের সবার গ্রোথ থেকে মেজার করলে একটা অ্যাভারেজ গ্রোথ তুমি বার করলে, এখানেও তুমি একটা অ্যাভারেজ গ্রোথ বার করলে। ওকে, নাও দ্য কোশ্চেন ইজ ওয়েদার দিস টু অ্যাভারেজ গ্রোথ আর সেম অর নট। অফকোর্স তুমি এর বার করলে এটা হয়তো 12 পেলে, এটা হয়তো 13 পেলে, কারণ অবশ্যই সেম হবে না। মোস্ট অফ দ্য টাইম সেম হবে না। এখন কোশ্চেন হচ্ছে এটা তো এই স্যাম্পেলের জন্য অ্যাপ্লিকেবল, বাট ইফ ইট ইজ লার্জার যে পপুলেশন, এরকম যে ট্রিটমেন্ট গ্রুপের যে লার্জ পপুলেশন, কন্ট্রোল গ্রুপের যে সব পপুলেশন, গোটা পৃথিবীর মানুষের উপর নিয়ে যদি হাফ হাফ করে আমরা করতাম, তাহলে কি সেমটাই দিত? মানে আমি কি বলতে পারতাম যে এর গ্রোথ ইজ লেস দেন থার্ড, মানে এই গ্রোথ? সেটা হচ্ছে কোশ্চেন। তার মানে হোয়াট ইজ আওয়ার ফার্স্ট অ্যাজাম্পশন? লেটস ম্যাপ ইট, তাহলেই বুঝে যাবে। অ্যাজাম্পশন, হোয়াট ইজ দ্য ফার্স্ট অ্যাজাম্পশন? Both of the groups are same. Okay, same. So now what is the effect? Effect হচ্ছে স্যাম্পেলের মধ্যে থেকে পপুলেশনে। তো স্যাম্পেলের মধ্যে এফেক্ট কত? Can anybody tell me what is the difference in the sample? Tell me. What is the difference? Difference in average mean. Difference in average mean in sample. হ্যাঁ, ওকে, কেউ একজন বলো, তোমরা যারা শুনছো, যে এফেক্ট যে আমরা হোয়াট ইজ দ্য এফেক্ট, মানে স্যাম্পেলের মধ্যে কি ডিফারেন্স পাচ্ছি? এইটাই তো স্যাম্পেল, এটা একটা, এটা একটা। সো হোয়াট ইজ দ্য ডিফারেন্স ইন দ্য স্যাম্পল? 1. Now the question is how to calculate the effect? Noise, নিচে noise, উপরে হচ্ছে স্যাম্পল মাইনাস পপুলেশন আর ভাইস ভার্সা, উল্টো লেখা যায়, যাই হোক। সো টেল মি, মাইনাস কত লিখবো? স্যাম্পলের মধ্যে ডিফারেন্স ইজ 1 and what is the difference in population? Tell me. ওটা তো জানি না। কেন জানো না? What is your assumption? সেম স্যাম্পল বলেছে না, both groups are same, so the difference is 0. জিরো স্যার, জিরো, ঠিক আছে। Okay, so the result is 1 by the noise. Now how to calculate the noise? You will see it next day. Now the question is, now
এটা যেহেতু নর্মাল একটা ডিস্ট্রিবিউশনকে ফলো করবে, স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন, তার মিন হবে একটা, আমরা দেখবো যে এই যে ফিগারটা বেরোবে, কিছু একটা ফিগার বেরোবে নয়েজটা দিয়ে বার করলে, সেটা ঠিক আছে, তার মানে সেটা কি হবে, ডিফারেন্সটা জিরো মানে এইটা, জিরো মানে কি এইটা, তো পপুলেশন মানে কি জিরো, এইটা ডিফারেন্স, মানে এই ডিফারেন্সটা জিরো মানে এইটা হচ্ছে আমার পপুলেশন, পপুলেশনটা জিরোর ডান দিকে বা দিকে এরকম থাকবে। তাহলে এই জিরোর থেকে এই যে রেজাল্টটা বেরোবে সেটা কত দূরে পড়ছে সেটা আমরা দেখবো। এবার বেসড অন দ্য থ্রেশহোল্ড আমরা তাকে আইদার রিজেক্ট করবো অথবা অ্যাকসেপ্ট করবো। ইজ দ্যাট ক্লিয়ার? ইয়েস স্যার। And every statistical test is doing the same. Only thing is that your calculation of noise and this effect is little bit different for different scenarios. Otherwise, you will just calculate the effect divided by noise and check the threshold, see whether it's a rejection or in acceptance. If it is, see the interesting part, your assumption is doing a lot of things here. Both the groups are same, therefore you are putting a zero here even though you don't know about population. But since you have assumed the populations same jaga theke asche, the expectation is also zero. See how the things are working beautifully. Am I right? ইয়েস স্যার। Okay, we will see a real case study next day. ওকে। Hope it is clear. So it's too late. তাহলে আমাদের 28 তারিখের ক্লাসটাতে I want সবাইকে প্রেজেন্ট থাকবে, we will see all these interesting together. আজকের মেটেরিয়ালটা তোমাদেরকে দিয়ে দেবো। ওকে, সো গুড নাইট।